হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো এখন আমরা ডিসকাস করছি ডাব্লিউবিসিএস প্রিলিমস প্রিভিয়াস ইয়ার জেনারেল সায়েন্সের কোশ্চেন। আজকে আমরা টপিকটা ডিসকাস করবো সেটা হচ্ছে কেমিস্ট্রি। কেমিস্ট্রি 131 প্লাস কোশ্চেন আছে টোটাল। তোমাদের 2000 সাল থেকে 2021 সাল পর্যন্ত যতগুলো ডাব্লিউবিসিএস প্রিলিমস হয়েছে সমস্ত মিলিয়ে তুমি 131টা কোশ্চেন পেয়ে যাবে কেমিস্ট্রি থেকে। এর আগের দিন তোমাদের আমি লাইফ সায়েন্সের করিয়ে দিয়েছিলাম, 200 প্লাস কোশ্চেন ছিল। আই হোপ প্রত্যেকে ক্লাসটা দেখে নিয়েছো। যারা দেখোনি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। এবং এটা তোমাদের 2000 সাল থেকে 2021 সাল পর্যন্ত কোশ্চেনগুলো ডিসকাস করে দিই। তোমরা জানো যে তোমাদের সায়েন্সের টোটাল সায়েন্স থেকে 25 কোশ্চেন থাকে আউট অফ 200 কোশ্চেন। আমাদের মেইন টেলিগ্রাম চ্যানেল জবস কি একাডেমি প্রত্যেকে জয়েন করে নেবে। সমস্ত নোটিফিকেশন, আপডেট, পিডিএফ, এই ক্লাসগুলোর লিঙ্ক সমস্ত কিছু এখান থেকে পেয়ে যাবে। এছাড়া আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ চাইলে জয়েন করে নিতে পারো। দেখো, তোমরা যারা একদম প্রপার ভাবে ডাব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছ, ডাব্লিউবিসিএস প্রিলিমস, মেন্স, যারা প্রিলিমস পাস করবে তারা মেন্স এর জন্য, তো তোমাদের কাছে এই নোটটা থাকা খুবই দরকার। এখানে আমি তোমাদের 2000 সাল থেকে 2021 সাল পর্যন্ত 22 বছরের লাস্ট ডাব্লিউবিসিএস প্রিলিমস এর যতগুলো সায়েন্সের কোশ্চেন আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, মানে ইয়ার ওয়াইজ আমি তোমাদের কমপ্লিট করে দিয়েছি। তো এখানে 22 বছরের কোশ্চেন পেয়ে যাবে। টোটাল 550 প্লাস কোশ্চেন আছে। প্রত্যেকটা কোশ্চেন আমি এক্সট্রা ডিটেলস সলভ করে দিয়েছি। এবং ফিজিক্স এবং কেমিস্ট্রির যে তোমাদের ম্যাথ গুলো থাকে সেগুলো কিন্তু আমি সলভ করে দিয়েছি। আজকের এই ক্লাসটা তোমরা কেমিস্ট্রি সলভ পেপার গুলো পেয়ে যাবে তোমাদের। তো অবশ্যই নোটটা অবশ্যই কমপ্লিট করবে। ভিডিও ডিসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া আছে, পিডিএফ লিঙ্ক দেওয়া আছে। যারা হোয়াটসঅ্যাপ মাধ্যমে পিডিএফটা বাই করতে চাও, এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। চলে আসি প্রথম পিরিয়ডিক টেবিল। কি বলেছে দেখো, নিম্নোক্ত কোনটি নোবেল গ্যাস। তো পিরিয়ডিক টেবিল যারা পড়েছো তাদের নোবেল গ্যাস সম্পর্কে আই হোপ আইডিয়া আছে। তো এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, আর্গন এবং নিয়ন, এটা হচ্ছে তোমাদের নোবেল গ্যাস। এবং দেখো, এই যে নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস যেটাকে বলা হয়, এটা আমাদের পর্যায় সারণীর 18তম শ্রেণীতে রয়েছে, ওকে, বা 18তম গ্রুপে রয়েছে। এবার এখানে মনে রাখবে, এই শ্রেণীতে অবস্থিত গ্যাসগুলি রাসায়নিকভাবে খুবই নিষ্ক্রিয় প্রকৃতির হয়ে থাকে। কারণ এদের যে সর্ববহিষ্ঠ কক্ষপথ, সেখানে যে ইলেকট্রন সংখ্যা সেটা সম্পূর্ণ বা সর্বোচ্চ ক্ষমতা ধারণ করে, অর্থাৎ 8টা ইলেকট্রন দিয়ে ভর্তি থাকে। এর কোনো মানে বাইরের কক্ষ যেটা, তো সেখানে কোনো মানে সমস্ত যতগুলো দরকার ইলেকট্রন সমস্ত দিয়ে ভর্তি থাকে। এবার এখানে মনে রাখবে, নিষ্ক্রিয় গ্যাসের সংখ্যা হচ্ছে 7টি। কি কি? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এবং অগ্নিশন। এদের সবগুলোকে একসাথে বলা হয় নোবেল গ্যাস। এবং এটা আমাদের পর্যায় সারণীর 18তম গ্রুপে রয়েছে। তো এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। ভূগর্ভস্থ রেলপথে নিম্নোক্ত কোনটির ব্যবহার করে বায়ু বিশুদ্ধ করা হয়? তো এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি, হাইড্রোজেন পারঅক্সাইড। অপশন বি যারা অ্যান্সার করেছো প্রত্যেকে সঠিক। থার্ড প্রশ্নে চলে আসি। 1775 সালে একজন বিজ্ঞানী পরীক্ষামূলকভাবে দেখিয়েছিলেন যে বায়ু দুটি গ্যাস নিয়ে গঠিত। সেই বিজ্ঞানীটির নাম হলো কি? এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে প্রিস্টলি। বিজ্ঞানী প্রিস্টলি তিনি এটা দেখিয়েছিলেন। দেখো, এক্সপেরিমেন্টস অ্যান্ড অবজারভেশনস অন ডিফারেন্ট কাইন্ড অফ এয়ার, এটা 1774 থেকে 1786 সাল পর্যন্ত, এই 18 শতকে ব্রিটিশ পলিম্যাথ জোসেফ প্রিস্টলি দ্বারা প্রকাশিত একটি 6 খণ্ডের কাজ, যা বায়ু বা গ্যাসের উপর তার একাধিক পরীক্ষা নিরীক্ষার প্রতিবেদন করেছিল। এবং বিশেষ করে তার অক্সিজেন গ্যাসের আবিষ্কারের জন্য তিনি বিখ্যাত। নেক্সট চলে আসি, শুষ্ক বরফ কি দিয়ে তৈরি? তো এটা আমরা প্রত্যেকে পারবো। অ্যান্সার কি হয়ে যাবে, কঠিন কার্বন ডাইঅক্সাইড হয়। এখানে শুধু অপশনে তোমাদের কার্বন ডাইঅক্সাইড দিয়েছে। তো এবং দেখতে পাচ্ছ তোমরা বাঁ সাইডে কোন বছরের পরীক্ষার প্রশ্ন, সেটা আমি এখানে দিয়ে রেখেছি। এখানে মনে রাখবে, শুষ্ক বরফ বা ড্রাই আইস এটা হলো কার্বন ডাইঅক্সাইডের কঠিন রূপ। এবং 194.65 কেলভিন বা -78.5 ডিগ্রি সেলসিয়াস বা -109.3 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস থেকে শুষ্ক বরফে পরিণত হয়। তো এটাও তোমরা মনে রাখবে, পরীক্ষায় কোশ্চেন যদি টাফ করতে চাই তো এই এক্সট্রা ডিটেলস গুলো তোমাদের দিয়ে দেবে। পরবর্তী প্রশ্ন, ওয়াটার গ্যাস কোনটির মিশ্রণ? তো এই টাইপের প্রশ্ন আসবে। তো এটা অ্যান্সার হচ্ছে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন। এখানে মনে রাখবে, ওয়াটার গ্যাস হলো কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেনের মিশ্রণ, যা সিনথেসিস গ্যাস থেকে উৎপন্ন হয়। অনেক সময় পরীক্ষায় তোমাদের ওয়াটার গ্যাস না দিয়ে পরীক্ষা দিয়ে দেবে যে বলো সিনথেসিস গ্যাস কোন দুটির মিশ্রণ, তখন আমরা কনফিউজ হই, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে অ্যান্সার কিন্তু আমাদের একই হবে। এবং এটা আমরা জানি যে নাইট্রাস অক্সাইড এটা লাফিং গ্যাস নামে পরিচিত। নেক্সট চলে আসি, দেখো, অধিকাংশ জীবাশ্ম পাওয়া যায় নিম্নোক্ত কোথায়? তো এটা এখানে অ্যাড হয়ে গেছে। তো অ্যান্সার কি হয়ে যাবে, পাললিক শিলায়। তো অপশন বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। মনে রাখবে, পাললিক শিলার উদাহরণ হচ্ছে বেলে পাথর, কাদা পাথর, চুনা পাথর, ডলোমাইট। ভালকানাইজেশন প্রক্রিয়ায় নিচের কোন দুটিকে উত্তপ্ত করা হয় একসাথে? তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ঘুরিয়ে ফিরে এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসে। রেলের গ্রুপ ডি পরীক্ষাতেও প্রশ্নটা এসছে, এনটিপিসি পরীক্ষাতেও এসছে, তো তোমাদের ডাব্লিউবিসিএস পরীক্ষাতেও আসবে। তো অ্যান্সার কি হচ্ছে, রবার এবং সালফার। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। তো ভালকানাইজেশন এই প্রক্রিয়াটি হলো কি? তো ভালকানাইজেশন হলো একটি রাসায়নিক প্রক্রিয়া যার মাধ্যমে প্রাকৃতিক বা সিনথেটিক রবারের ভৌত
বৈশিষ্ট্য উন্নত হয়। এর সহজতম আকারে সালফার দিয়ে রবার গরম করার মাধ্যমে ভালকানাইজেশন করা হয়। নেক্সট চলে আসি, যখন তরলকে 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 60 ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত করা হয় তখন এর ঘনত্বর কি পরিবর্তন হয়? তো তখন এর ঘনত্ব হ্রাস পায়। অপশন সি হচ্ছে এখানে এটার অ্যান্সার। মনে রাখবে, যখন একটি তরল উত্তপ্ত হয় তখন এটি প্রসারিত হবে, কারণ আন্তঃআণবিক স্থান বা যেটা ভলিউম যেটা বলা হয় সেটা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। তাই আমরা যখনই ভলিউম বাড়াই ঘনত্ব তখন কমে যাবে। তো অপশন সেই জন্য ঘনত্ব জানতে চেয়েছে এখানে কিন্তু, তো সেই জন্য এখানে ঘনত্ব হ্রাস হয়। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। পরীক্ষা যদি বলতো যে তরলটা 60 ডিগ্রি সেলসিয়াস থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তখন কি হয়ে যেত, এটা তখন কি হয়ে যেত, তখন এটা বৃদ্ধি হয়ে যেত। তো এটা অবশ্য মনে রাখবে, পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। নেক্সট চলে আসি, ফসজিন নিম্নোক্ত কোনটির একটি সাধারণ নাম? তো ফসজিন এটি হলো কার্বনাইল ক্লোরাইডের একটি সাধারণ নাম। মনে রাখবে, ফসজিনের সাধারণ নাম হচ্ছে কার্বনাইল ক্লোরাইড। ফসজিন হলো COCl2, এটি একটি বিষাক্ত গ্যাস। এবং মনে রাখবে, ফসজিন হলো একটি প্রধান শিল্প রাসায়নিক যা প্লাস্টিক এবং কীটনাশক তৈরিতে ব্যবহৃত হয়। ঘরের তাপমাত্রায় ফসজিন একটি বিষাক্ত গ্যাস। ঠান্ডা এবং চাপ দিয়ে ফসজিন গ্যাসকে তরলে রূপান্তরিত করা যেতে পারে, যাতে এটি পাঠানো এবং সংরক্ষণ করা যায়। নিচের কোন মিশ্রণকে আলাদা করা ফানেল ব্যবহার করে আলাদা করা হয়? তো এইগুলোর মধ্যে মনে রাখবে, জল এবং তেলের যে মিশ্রণ সেটাকে আলাদা করার ফানেল ব্যবহার করে আলাদা করা হয়। নিম্নোক্ত কোনটি ক্লোরিনের উপাদান নয়? এগুলোর মধ্যে কোনটিতে ক্লোরিন নেই সেটা তোমার কাছে জানতে চেয়েছে। তো এখানে আমরা অপশন থেকে বলে দিতে পারবো যে ক্লোরোফিল, এর মধ্যে কোনোরকম কোনো ক্লোরিন নেই। এখানে মনে রাখবে, ডিডিটি যেটা রয়েছে এটার ফুল ফর্ম হচ্ছে ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। এটি একটি কীটনাশক, কৃষিতে ব্যবহৃত হয়, যার ফর্মুলা হচ্ছে C14H9C15 এর মধ্যে। তারপরে এর সাথে মনে রাখবে, ক্লোরোফর্ম একটি জৈব যৌগ যার সংকেত হচ্ছে CHCl2। এর সাথে মনে রাখবে, যেটা তোমাদের অপশন ডি তে রয়েছে, ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট একটি অজৈব যৌগ যার রাসায়নিক সংকেত হচ্ছে CaOClCl2। এটা জল পরিশোধন এবং ব্লিচিং এজেন্ট হিসাবে ক্লোরিন পাউডার অথবা ব্লিচ পাউডার নামে বাজারে পাওয়া যায়। ব্লিচ পাউডার বা ব্লিচিং পাউডার। তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ ডিডিটির মধ্যে ক্লোরিন রয়েছে, ক্লোরোফর্মের মধ্যে ক্লোরিন রয়েছে, তারপর দেখো ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইটের মধ্যেও তোমাদের ক্লোরিন রয়েছে। তাহলে এই তিনটের মধ্যে ক্লোরিন রয়েছে, নাই কার মধ্যে ক্লোরোফিলের মধ্যে কোনো তোমাদের ক্লোরিন নেই। তো যখন তুমি এগুলো ডিটেলসে পড়বে তখন এই প্রশ্নগুলো দেখবে তোমার কাছে খুব সহজ। এই যে পিডিএফটা আছে এর মধ্যে আমি কিন্তু সমস্ত এই এক্সট্রা ডিটেলসগুলো অ্যাড করে দিয়েছি। তো তোমরা যদি জেনুইন WBCS এর পরীক্ষার্থী হও বা ওয়েস্ট বেঙ্গল PSC যে কোনো পরীক্ষার জন্য তুমি প্রিপারেশন নাও, এগুলো কিন্তু কমপ্লিট করতেই হবে তোমাকে। এবার দেখো, ধাতুবিদ্যায় শিলা পদার্থ বা রক মেটেরিয়াল অপসারণের জন্য ব্যবহৃত পদার্থকে কি বলা হয়? তো ধাতুবিদ্যায় শিলা পদার্থ বা রক মেটেরিয়াল অপসারণের জন্য ব্যবহৃত পদার্থকে বলা হয় ফ্লাক্স। অপশন সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। এবার দেখো, ফ্লাক্স ধাতুবিদ্যায় আকরিকের গলিত প্রবর্তিত যে কোনো পদার্থ তরলতা বাড়াতে এবং স্ল্যাগ আকারে আপত্তিকর অমেদ অপসারণ করতে চুনাপাথর সাধারণত লোহার আকরিক গলানোর জন্য এই উদ্দেশ্যে ব্যবহৃত হয়। ফ্লাক্স হিসাবে ব্যবহৃত অন্যান্য উপকরণগুলি হলো সিলিকা, ডলোমাইট, চুন, বোরক্স এবং ক্লোরাইট। নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন, পারমাণবিক চুল্লিতে গ্রাফাইট ব্যবহার করা হয় কারণ কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা সাধারণত জানি এটা তোমাদের মডারেটর বা অন্তরক হিসাবে ব্যবহৃত হয়, কিন্তু এখানে দেখো সেটা তো আমাদের মডারেটর হিসাবে ব্যবহৃত হয়, কিন্তু এখানে তো সেটা নাই। তো এখানে কি রয়েছে? এখানে রয়েছে তোমাদের নিউটনের বেগ কমানোর জন্য। এবার এই এক্সট্রা ডিটেলসটা দেখো, তাহলে তুমি ব্যাপারটা বুঝতে পারবে যে পারমাণবিক টেকনোলজিতে বা পারমাণবিক কৌশলে একটি নিউট্রন মডারেটরের এমন একটি মাধ্যম যা দ্রুত নিউটনের গতি কমিয়ে দেয়, যার ফলে সেগুলো ইউরেনিয়াম 235 বা একটি ফিসাইল নিউক্লাইড যুক্ত পারমাণবিক শৃঙ্খল প্রক্রিয়ার বজায় রাখতে সক্ষম তাপীয় নিউট্রনে পরিণত করে। এবং মনে রাখবে, পারমাণবিক চুল্লিতে গ্রাফাইট একটা মডারেটর হিসাবে ব্যবহৃত হয়। মডারেটরের কাজ কি? সেই নিউটনের গতিটাকে কমিয়ে দেওয়া। তো সেটাই তোমাকে দিয়েছে, কিন্তু এখানে প্রশ্নটাকে ঘুরিয়ে দিয়েছে যে নিউটনের বেগকে কমানোর জন্য। এবার তুমি যদি শুধু এই মডারেটর হিসেবে পড়ে যেতে, তাহলে তোমার দেখতে একটা অপশনে নেই, তুমি হয়তো প্রশ্নটা ছেড়ে দিয়ে চলে আসতে, কিন্তু ডিটেলসে যখন পড়বে তখন এই প্রশ্নগুলো তোমরা অ্যান্সার করতে পারবে। নিম্নোক্ত কোনটির উপর একটি কোষের EMF নির্ভর করে? ইলেকট্রোমোটিভ ফোর্স EMF নির্ভর করে না বলেছে। তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে যে কোষের আকারের উপর EMF নির্ভর করে না। তো এখানে মনে রাখবে, EMF এর ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স এবং এর ইউনিট হচ্ছে ভোল্টস। তো এটা মনে রাখবে, পরীক্ষায় আসতে পারে ইউনিট থেকে। নেক্সট চলে আসি, দেখো এই একটি তেজস্ক্রিয় আইসোটোপের অর্ধ জীবনকাল বা হাফ লাইফ সাইকেল যেটা বলা হয় সেটা হচ্ছে 3 দিন। তাহলে
কতদিন পর 1 গ্রাম পরিবর্তিত হয়ে 0.125 গ্রাম হবে? তো এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাচ্ছে? 9 দিন। কিভাবে হচ্ছে এখানে একটু দেখে নাও, যে তেজস্ক্রিয় আইসোটোপের অর্ধ জীবনকাল তো 3 দিন দেওয়া রয়েছে, ধরে নিচ্ছি x দিন পর 1 গ্রাম পরিবর্তিত হয়ে 0.125 গ্রাম হবে। তাহলে দেখো অর্ধ জীবনকাল 3, মানে 3 দিন পর পর হাফ হয়ে যাচ্ছে। তো 1 গ্রাম ছিল, সেটা 3 দিন পর 0.5 গ্রাম হলো। তারপরে আরো 3 দিন মানে 6 দিন পর, টোটাল 6 দিন পর সেই 0.5টা হয়ে গেল 0.25, মানে অর্ধেক করে যাচ্ছে। আবার আরো 3 দিন পর মানে 9 দিন পর এই 0.25 এটাকে তুমি যদি 2 দিয়ে ভাগ করো, 0 2 1 2, এখানে কেটে গেল, 5 নামলো, 2 দুগুণে 4, 1 0, 5 দুগুণে 10, এটা কেটে গেল। তাহলে কত পাচ্ছ? 0.125। তার মানে তুমি বলতে পারছো যে 9 দিন পর এটা 0.125, যেটা তোমার কাছে জানতে চাইছে, এত গ্রাম হবে। তো সেই জন্য আমাদের এখানে 9 দিন অ্যান্সার হচ্ছে। তাহলে অ্যান্সার কি হলো? 9 দিন পর এটা 0.125 গ্রাম হবে। গ্লাস সেরা হিসেবে বর্ণনা করা হয়, এর কারণ কি? তো গ্লাস এটি একটি সুপার কুলড দ্রবণ। অপশন ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। মনে রাখবে, কাঁচ একটি নিরাকার এবং স্বচ্ছ কঠিন। কাঁচ হলো একটি স্বচ্ছ উপাদান যা প্রাপ্ত হয় যখন অত্যন্ত সান্দ্র সিলিকেটের একটি জটিল মিশ্রণ মাঝারিভাবে দ্রুত শীতলে হওয়ার পরে স্ফটিকীকরণ ছাড়াই একটি নিরাকার অনমনীয় শরীরে দৃঢ় হয়। এটি মূলত একটি সুপার কুল তরল। কাঁচকে একটি সুপার কুল তরল বলা হয় কারণ এটা হচ্ছে একটি ক্রিস্টালাইন স্ট্রাকচার করে না। নেক্সট চলে আসি, পরবর্তী প্রশ্ন আমাদের কি দিয়েছে, যে ওপেন হার্ট প্রসেস দ্বারা ইস্পাত তৈরিতে ঢালাই লোহা মানে কাস্ট আয়রনের ফসফরাস ব্যবহার করা হয় না, কিন্তু অশুদ্ধ ম্যাঙ্গানিজ থাকে। তো চুল্লিতে নিম্নোক্ত কোনটির আস্তরণ থাকে? তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে সিলিকা। অপশন সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। তেজস্ক্রিয় উপাদানে নিউক্লিয়াস থেকে কোনটি নির্গত হয়? তো তেজস্ক্রিয় উপাদানে নিউক্লিয়াস থেকে নির্গত হয় না প্রোটন না নিউট্রন। তো অপশন ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। এখানে মনে রাখবে, স্বতঃস্ফূর্ত তেজস্ক্রিয় ক্ষয়ের সবচেয়ে সাধারণ ফর্ম যেগুলো নির্গমন হয় সেগুলো হচ্ছে আলফা কণা, বিটা কণা, গামা রশ্মি এবং নিউট্রিনো। এবার দেখো, এই যে নিউট্রিনো, এটা কিন্তু কোনো অপশনে নাই। নিউট্রিনো এবং নিউট্রন এই দুটো কিন্তু আলাদা। তো এখানে সেই জন্য এখানে অ্যান্সার হচ্ছে না প্রোটন না নিউট্রন। তাহলে এখানে অপশন ডি আমাদের অ্যান্সার হচ্ছে। এবার মনে রাখবে, এই যে নিউট্রিনো এটা কাকে বলছে সেটাও জেনে রাখো। তো একটি নিউট্রিনো হলো একটি উপপরমাণু কণা যা একটি ইলেকট্রনের অনুরূপ, কিন্তু এতে কোনো বৈদ্যুতিক চার্জ থাকে না বা চার্জ নেই, এবং এটি খুব ছোট্ট ভর নেই, যা শূন্য হতে পারে। কণা যা রাসায়নিক বৈশিষ্ট্য ছাড়াই রাসায়নিক বৈশিষ্ট্যের পরিবর্তন ছাড়াই একটি পরমাণুর নিউক্লিয়াসে যোগ করা যেতে পারে তাকে কি বলা হয়? তো তাকে বলা হয় নিউট্রন। অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। মনে রাখবে, নিউট্রন যেহেতু তারা নিরপেক্ষ কণা এবং পরমাণু বৈশিষ্ট্যের রাসায়নিক পরিবর্তনে প্রভাবিত করবে না। এবং মনে রাখবে, ব্রিটিশ পদার্থবিদ স্যার জেমস চ্যাডউইক 1932 সালে নিউট্রন আবিষ্কার করেন, এবং এই আবিষ্কারের জন্য তিনি 1935 সালে ফিজিক্সে নোবেল পুরস্কার লাভ করেছিলেন। নেক্সট চলে আসি, প্রথম বোহর কক্ষপথ ফার্স্ট বোহর অরবিট একটি ইলেকট্রনের শক্তি হলো -13.6 ইলেকট্রন ভোল্ট। তার দ্বিতীয় বোহর কক্ষে শক্তি কি হবে? তো এই ধরনের কেমিস্ট্রির প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসতেই পারে। তোমাদের যখন মেন্স পরীক্ষা দেবে, প্রিলিমস পাস করে মেন্সেও কিন্তু এইরকম টাইপের প্রশ্ন আসবে। তো এইগুলোকে একদম স্কিপ করবে না, এগুলো একটু শিখে নেবে, তাহলে অ্যান্সার করতে পারবে। অ্যান্সার কি হচ্ছে? -3.4 ইলেকট্রন ভোল্ট। অপশন কত নম্বর রয়েছে? অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। কিভাবে হচ্ছে দেখে নাও। সবার প্রথম দেখো, হাইড্রোজেনের পরমাণুর বোহর কক্ষপথে একটি ইলেকট্রনের শক্তির অভিব্যক্তি দ্বারা প্রকাশ করা, মানে এর ফর্মুলা যেটা হচ্ছে En = -13.6 eV বা ইলেকট্রন ভোল্ট বাই n স্কয়ার। এটা হচ্ছে মেন ফর্মুলা। এবার এই যে n, এটা হচ্ছে শুধুমাত্র অবিচ্যুত মান, মানে n হচ্ছে অবিচ্যুত একটা মান। এবার এখানে দেখো, যে প্রথম যখন কক্ষপথ বলেছে, এখানে দেখো বলিয়ে দিয়েছে যে প্রথম বোহর কক্ষপথে ইলেকট্রন শক্তি হচ্ছে -13.6। এটা কিভাবে আসছে? এই যে এনটা যেটা রয়েছে, এন স্কয়ার যেটা দেখতে পাচ্ছ, এই এন এর জায়গায় তুমি প্রথমে 1 বসালে। এটা কারণ বসালে যে এটা প্রথম বোহর কক্ষপথ জানতে চেয়েছে। তো যখন এই যে ফর্মুলা মাইনাস, এখানে আমি একটু লিখে করে দিচ্ছি, -13.6 বাই 1 স্কয়ার, মানে হচ্ছে কি -13.6 তুমি পাচ্ছ। তো সেটাই এখানে পেয়েছি -13.6। এবার এখানে তোমাকে জানতে চাইছে যে দ্বিতীয় বোহর কক্ষপথে শক্তি কত হবে। তাহলে সিম্পলি এই এন এর জায়গায় তোমাকে 2 বসাতে হবে। এন এর জায়গায় 2 বসালে তোমার কি আসবে সেটা এখানে দেখে নাও। সেটা এখানে দেখে, এন এর জায়গায় যদি আমি 2 বসাই, তাহলে -13.6 বাই 2 স্কয়ার, যেহেতু এখানে এন স্কয়ার রয়েছে, তাহলে 2 স্কয়ার মানে হচ্ছে 4।
তাহলে 13.6 তুমি তখন একে 4 দিয়ে ভাগ করবে, 3 4 12 পেলে 16 হয়ে গেল, পয়েন্ট দিয়ে 4 4 16, তাহলে 3.4 তুমি পেয়ে গেলে। তো মাইনাস যে দূরে যে মাইনাস, তো মাইনাস 3.4 ইলেকট্রন ভোল্ট। তো এখানে আমাদের বি আনসার হলো। এক লাইনের কোশ্চেন, শুধু ভাগ করতে হবে একটা খালি। তো এইটা না জানলে তুমি কিন্তু পরীক্ষায় বলবে কঠিন প্রশ্ন এসে ছেড়ে চলে আসবে। তো এগুলো করবে না, ডিটেলস আমি এগুলো সব সলভ করে দিয়েছি, পিডিএফও তুমি পেয়ে যাবে। তো অবশ্যই এগুলো একটু ভালোভাবে পড়ে নেবে। ভিনেগার নিম্নোক্ত কোনটির একটি লঘু দ্রবণ? আমাদের অ্যান্সার কি হবে? অ্যাসিটিক অ্যাসিড। অপশন ডি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার, যে ভিনেগার হলো অ্যাসিডিক অ্যাসিড এবং ট্রেস যৌগগুলির একটি জলীয় দ্রবণ যা স্বাদযুক্ত হতে পারে। এবং মনে রাখবে ভিনেগার সাধারণত আয়তনের ভিত্তিতে 5 থেকে 8% অ্যাসিটিক অ্যাসিড থাকে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, যে এক জোড়া যৌগ যা দ্রবণে একসাথে থাকতে পারে না তাদের কি বলা হয়, বা তারা কোন দুটি? তো সেটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট এবং কস্টিক সোডা। এখানে মনে রাখবে যে সোডিয়াম বাইকার্বনেট এবং সোডিয়াম হাইড্রক্সাইড, যেটাকে আমরা কস্টিক সোডা বলে থাকি, এটা জলীয় দ্রবণে একসাথে থাকতে পারে না। কারণ হচ্ছে তারা একে অপরের সাথে বিক্রিয়া করে। তো সোডিয়াম বাইকার্বনেট অ্যাসিডের মতো কাজ করে এবং সোডিয়াম হাইড্রক্সাইড বেস বা ক্ষারের মতো কাজ করে। তো বিভিন্ন বিক্রিয়ায় পণ্যগুলি হলো সোডিয়াম কার্বনেট, এবং মানে এদের বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেট এবং জল উৎপন্ন হয়। তো সেই জন্য দেখো NaHCO3 সোডিয়াম বাইকার্বনেট, তার সাথে যদি তুমি কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রক্সাইড NaOH যে বিক্রিয়া হয়, তাহলে এখান থেকে তৈরি হয় Na2CO3 মানে সোডিয়াম কার্বনেট এবং জল। তো এই জন্য এই কি বলেছে, এক জোড়া যৌগ যা দ্রবণে একসাথে থাকতে পারে না। তো এইগুলো সঙ্গে সঙ্গে বিক্রিয়া হয়ে যায় এবং নতুন যৌগ তোমাদের উৎপন্ন করে। নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন, বঙ্গোপসাগরের জলে সবচেয়ে বেশি পরিমাণ যে আয়ন রয়েছে সেটা হচ্ছে কোনটা? তো সেটা হচ্ছে Mg2+ এবং SO4+। অপশন সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। তেজস্ক্রিয়তার একক হলো কি? তো তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি এর একক হচ্ছে 20। অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। মনে রাখবে এই 20 এটা হচ্ছে নন এসআই ইউনিট অফ রেডিও অ্যাক্টিভিটি, এবং এর সাথে মনে রাখবে তেজস্ক্রিয়তার এসআই একক হচ্ছে বেকারেল। তো এটাও তোমাদের পরীক্ষায় চলে আসতে পারে। নিচের কোনটি একটি উপাদান বা এলিমেন্ট? তো এগুলোর মধ্যে এলিমেন্ট হচ্ছে তোমাদের গ্রাফাইট। অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। এছাড়া দেখো উপাদান হচ্ছে পারদ, লোহা, ডায়মন্ড, নাইট্রোজেন, গ্রাফাইট, হাইড্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, এগুলো সব হচ্ছে উপাদান। একটি ঘরের ভিতরে আপেক্ষিক আর্দ্রতা 50% এবং তাপমাত্রা যদি 30°C, যদি তাপমাত্রা 40°C হয় তবে তার আপেক্ষিক আর্দ্রতা কত হবে? তো এখানে তার আপেক্ষিক আর্দ্রতা হ্রাস পাবে। কেন হ্রাস পাবে এটা একটু দেখে নাও। যে মনে রাখবে আপেক্ষিক আর্দ্রতা এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। মানে হচ্ছে কি, তাপমাত্রা বাড়লে আপেক্ষিক আর্দ্রতা কমে যাবে, আবার তাপমাত্রা কমলে আপেক্ষিক আর্দ্রতা বেড়ে যাবে। এবার এখানে কি বলেছে দেখো, 30°C উষ্ণতায় আর্দ্রতা যদি 50% হয়, তাহলে 40°C আর্দ্রতা কি হবে? কমে যাবে, কারণ তাপমাত্রা বাড়ছে। তো সেটাই এখানে তোমাকে জানতে হবে। তোমাকে শুধু এই লাইনটা জানা থাকলে তুমি এই প্রশ্নটা চোখ বন্ধ করে অ্যান্সার করে আসতে পারবে, যে আপেক্ষিক আর্দ্রতা এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। যদি তাপমাত্রা বৃদ্ধি পায় তাহলে আপেক্ষিক আর্দ্রতা হ্রাস পাবে, এবং তাপমাত্রা হ্রাস পেলে বাতাসের আর্দ্র হয়ে যাবে, তার মানে হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা বৃদ্ধি পাবে। তো এগুলো একটু মনে রাখবে, পরীক্ষায় অ্যান্সার করে আসতে পারবে। কলোয়েডীয় কণা বা কলোয়েডাল পার্টিকেলস স্থির হয় না, তার কারণ হলো কি? তো তার কারণ হচ্ছে যে তারা বিচ্ছুরণ মাধ্যমের তুলনায় অনেক কম পরিমাণে উপস্থিত থাকে। অপশন বি হচ্ছে এখানে এটা অ্যান্সার, যে কোলয়েডাল কণা আকারে ছোট হয়, তারা জিগজ্যাগ গতি অবস্থায় থাকে, যাকে ব্রাউনিয়াল মোশনস বলা হয়, তাই মাধ্যাকর্ষণ শক্তির সম্মুখীন হয় এবং তারা স্থির হয় না। বিদ্যুৎ চমকানোর বৃষ্টির গঠনকে প্রয়োজিত করে, নিম্নোক্ত কোন কারণে এটা হয়ে থাকে সেটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। তো এটা একটা কনফিউজিং প্রশ্ন। এখানে যেটা অ্যান্সার হচ্ছে সেটা হচ্ছে তড়িৎ প্রবাহের নির্গমন H2O অণুকে সক্রিয় করে। তো অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। নাইট্রোজেন সংবদ্ধকরণ বা নাইট্রোজেন ফিক্সেশন বলতে বোঝায় কি? তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকগুলো পরীক্ষায় এই প্রশ্নটা এসছে, আমি দেখেছি। তো তোমাদের পরীক্ষায়ও আসতে পারে। এটা অ্যান্সার হচ্ছে যে বায়ুমণ্ডলীয় নাইট্রোজেনকে দরকারি যৌগে রূপান্তর। তো এখানে মনে রাখবে নাইট্রোজেন ফিক্সেশন হলো একটি রাসায়নিক প্রক্রিয়া যার মাধ্যমে পরিবেশের আণবিক নাইট্রোজেন একটি শক্তিশালী ট্রিপল সমযোজী বন্ধন সহ সাধারণত মাটি এবং জলজ সিস্টেমের অ্যামোনিয়াতে রূপান্তরিত হয়, যা সম্পর্কিত নাইট্রোজেনাস যৌগে রূপান্তরিত হয়। এবং এই প্রক্রিয়া প্রাকৃতিক এবং কৃত্রিম উভয়ভাবে হতে পারে। বজ্রপাতের সময় প্রকৃতিগতভাবে এই প্রক্রিয়া কার্যকর হয়। রাসায়নিক বিয়োজন সম্পর্কে সমস্ত প্রতিক্রিয়া কেমন প্রকৃতির হয়ে থাকে? তো রাসায়নিক বিয়োজন সম্পর্কিত
সমস্ত প্রতিক্রিয়া বিপরীত বা অপরিবর্তনীয় এবং এক্সোথার্মিক বা এন্ডোথার্মিক হতে পারে। অপশন ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নিচের কোন ধাতুটি তাপ এবং বিদ্যুতের সর্বোত্তম পরিবাহী? তো এগুলোর মধ্যে মনে রাখবে সবচেয়ে পরিবাহী হচ্ছে সিলভার। ওকে, তো অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। এখানে মনে রাখবে তাপ এবং বিদ্যুতের সর্বোত্তম পরিবাহী হচ্ছে রূপা বা সিলভার, মানে একই জিনিস। এবার এখানে মনে রাখবে গোল্ড এবং তামা উভয়ই যথাক্রমে রূপার কাছাকাছি আসে, এবং তামা অনেক ক্ষেত্রেই যথেষ্ট কম ব্যয়বহুল বলে এটা প্রায়শই তোমার রূপার চেয়ে বেশি ব্যবহার করা হয়, কারণ রূপার দামটা একটু বেশি তামার তুলনায়, সেই জন্য কিন্তু তোমার রূপার তুলনায় তোমার আমরা সাধারণত বাড়িতে যে ইলেকট্রিক তোমাদের তার যে ব্যবহারগুলো করি সেগুলো সবই তোমাদের তামার তার হয়। হাইড্রোজেন বোমা এই নীতির উপর ভিত্তি করে। তো হাইড্রোজেন বোমা এটা মনে রাখবে পারমাণবিক সংযোজন, নিউক্লিয়ার ফিউশন। তো এটা আমি তোমাদের ফিজিক্সের ক্লাসও করিয়ে দেবো, দু একটা প্রশ্ন তোমাদের সিলেক্ট করতে গিয়ে গোলমাল বাকি গেছে, তো আমি এটা ফিজিক্সের ক্লাসও করিয়ে দেবো। তো এখানে দেখে নাও যে একটি হাইড্রোজেন বোমা অনিয়ন্ত্রিত পারমাণবিক সংযোজন, আনকন্ট্রোলেবল নিউক্লিয়ার ফিউশন নীতির উপর ভিত্তি করে কাজ করে। এবার এই জিনিসটা আমি কেন লিখলাম, কারণ এটা একটা পরীক্ষায় এসেছিল যে হাইড্রোজেন বোমা কেমন। আমরা তো সবাই জানি যে নিউক্লিয়ার ফিউশন, কিন্তু এখানে তোমাদের পরীক্ষায় অপশনে দিয়ে দেবে, একটা দেবে আনকন্ট্রোলেবল আর একটা দেবে কন্ট্রোলেবল। এবার তখন তুমি গিয়ে কনফিউজ হয়ে যাবে যে কোনটা অ্যান্সার হবে। তো সেই জন্য একদম ডিটেলসে পড়বো যাতে আমরা সঠিক অ্যান্সার করে আসতে পারি। লোহা থেকে সবচেয়ে বিশুদ্ধতম রূপ হলো কোনটি? তো লোহা থেকে সবচেয়ে বিশুদ্ধতম রূপ হচ্ছে রড আয়রন। অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। মনে রাখবে কাঁচা লোহা যেটাকে আমরা পিগ আয়রন বলে থাকি, সেখানে কার্বনের পরিমাণ থাকে প্রায় 3.8 থেকে 4.7%, যা অত্যন্ত বেশি। এবার দেখো ঢালাই লোহা যেটা কাস্ট আয়রন, সেটাতে একটা হচ্ছে অশুদ্ধ লোহা, এখানে কার্বনের পরিমাণ 2 থেকে 4.5%। স্টেনলেস স্টিল যেটা, সেখানে কার্বনের পরিমাণ হচ্ছে 0.15 থেকে 1.5%। এবং পেটা লোহা বা যেটাকে আমরা রড আয়রন বলে থাকি, এটা হচ্ছে সবচেয়ে বিশুদ্ধতম রূপ, এর মধ্যে 0.1 থেকে 0.15 পর্যন্ত কার্বন থাকে। সৌরশক্তি কোনটির কারণে? সৌরশক্তি কোনটির কারণে হয়, মানে উৎস কি? তো এখানে একটা অ্যান্সার হয়ে যাচ্ছে পারমাণবিক সংযোজন বিক্রিয়া, নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাকশন। অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। তো নিউক্লিয়ার ফিউশন বা পারমাণবিক সংযোজন এক ধরনের কেন্দ্রীয় বা অষ্টকীয় বিক্রিয়া, যাতে দুটি হালকা পারমাণবিক নিউক্লিয়াস থেকে একত্রিত হয়ে একটি ভারী নিউক্লিয়াস বা অট্টালিকা বিপুল পরিমাণ শক্তি তৈরি করে। যখন জল 7 ডিগ্রি সেলসিয়াস থেকে 1 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঠান্ডা হয়, তখন নিম্নোক্ত কোন ঘটনাটা ঘটে থাকে? তখন মনে রাখবে এটি প্রথমে সংকুচিত হয় এবং তারপর প্রসারিত হয়। কারণ কি? কারণ হচ্ছে মনে রাখবে যখন তরল জল ঠান্ডা হয় তখন সেটা প্রায় 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত সংকুচিত হতে পারে, এবং এটি হিমাঙ্কে পৌঁছানো পর্যন্ত এটি কিছুটা তারপরে প্রসারিত হবে। তো অপশন সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। যদি বাতাসের ঘনত্ব 1.30 গ্রাম পার লিটার হয়, তাহলে 7.8 গ্রাম বায়ু দ্বারা অধিকৃত আয়তন হলো কত? তো এগুলো ছোট্ট ছোট্ট কোশ্চেন, যেগুলো আমরা না জানার জন্য অ্যান্সার স্কিপ করে চলে আসি। তো এটা অ্যান্সার হচ্ছে 6 লিটার। কিভাবে হচ্ছে দেখে নাও। বাতাসের ঘনত্ব 1.3 গ্রাম পার লিটার, এখানে দেখো বাতাসের ভর 7.8 গ্রাম, এবং দেখো ফর্মুলা হচ্ছে কি, ঘনত্ব সমান ভর বাই আয়তন। এবার জাস্ট ভ্যালু পুট করবো, তাহলে ভর ডিভাইডেড বাই আয়তন, তোমাকে আয়তন বার করতে দিয়েছে, তাহলে ভর বাই ঘনত্ব হয়ে যাবে, তাহলে 7.8 ডিভাইডেড বাই 1.3 তুমি পেয়ে যাবে 6 লিটার। যখন একটি হিলিয়াম পরমাণু একটি ইলেকট্রন হারায় তখন এটি ড্যাশেতে রূপান্তরিত হয়। তো মনে রাখবে যখন একটা হিলিয়াম পরমাণু একটা ইলেকট্রন হারায় তখন এটা হিলিয়াম আয়নে রূপান্তরিত হয়। তো ধনাত্মক হিলিয়াম আয়ন গঠিত হয় যখন একটি হিলিয়াম পরমাণু একটি ইলেকট্রন হারায়। স্টোরেজ সেল যেটা, সেটা কি সংরক্ষণ করা হয়? স্টোরেজ সেলে নিম্নোক্ত কোনটি সংরক্ষণ করা হয়? তো রাসায়নিক শক্তি, কেমিক্যাল এনার্জি। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। তো স্টোরেজ সেল চার্জ করার সময় বৈদ্যুতিক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় এবং কোষে জমা হয়। যখন আমরা এই কোষটি ব্যবহার করতে চাই তখন সঞ্চারিত রাসায়নিক শক্তি আবার বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়। 0 ডিগ্রি সেলসিয়াসে 10 গ্রাম বরফের সাথে 10 ডিগ্রি সেলসিয়াসে 10 গ্রাম জল মেশানো হলো, তাপমাত্রার মিশ্রণ কি হবে? তো এটার অ্যান্সার হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এটা ডিটেলসে কিভাবে সলভ করা হয় এটা আমার জানা নেই, আমি কোনো বইয়েও কোথাও এর ডিটেলস পাইনি। তো তোমাদের কারোর কাছে যদি এই প্রশ্নটার অ্যান্সার ডিটেলসে করা থাকে বা ডিটেলসে কেউ যদি করতে পারো, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা একটু করে পাঠিয়ে দিতে পারো, তাহলে আমি তোমাদের পরবর্তী ক্লাসে আমি এটা করে দিতে পারবো। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি অন্যদের থেকে আলাদা? তো এগুলোর মধ্যে কোনটি অন্যদের থেকে আলাদা?
তো এটা হচ্ছে আলফা রশ্মি, অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। তো আলফা ক্ষয় বা তোমাদের আলফা ক্ষয় হলো, তো আলফা ক্ষয় হলো এক ধরনের তেজস্ক্রিয় ক্ষয় যেখানে একটি পারমাণবিক নিউক্লিয়াস একটি আলফা কণা নির্গত করে এবং অন্যান্য সমস্ত বিকল্প ইলেকট্রন নির্গমন সম্পর্কিত, মানে ক্যাথোড রশ্মি এটাও ইলেকট্রন নির্গমন করে, ফটো ইলেকট্রন, তাপ ইলেকট্রন এগুলো সবাই কি করে ইলেকট্রন নির্গমন করে, কিন্তু এগুলোর মধ্যে তেজস্ক্রিয় ক্ষয় নয়। সৌর বর্ণালী বা সোলার স্পেকট্রামে সোডিয়ামের ডি তরঙ্গ দৈর্ঘ্যের ফ্রাউনহাফ রেখাগুলি দেখা যায়, এটার প্রমাণ হলো কি? তো এটার প্রমাণ হচ্ছে যে সৌর বায়ুমণ্ডলে সোডিয়াম আছে, অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। এগুলোর মধ্যে কোনটা ধাতু নয়, মানে মেটাল নয়? তো প্লাটিনাম, নিকেল, পারদ এগুলো সব আমরা প্রত্যেকে জানি মেটাল নয়, মানে সরি এগুলো সব মেটাল বা ধাতু। আর এগুলো কি সিলিকন, এটা হচ্ছে ধাতু কল্প, যেটাকে মেটালয়েড বলি আমরা, যেটাকে ধাতু কল্প, এটা মনে রাখবে, বা মেটালয়েড। তো সিলিকন হচ্ছে একটা মেটালয়েড। তো এখানে মনে রাখবে ধাতু কল্প বা মেটালয়েড হলো এক ধরনের মৌলিক পদার্থ যার মধ্যে ধাতু এবং অধাতু মাঝামাঝি বা একই সাথে উভয় ধর্ম প্রকাশ করে। সাধারণত 6টি মৌলকে ধাতু কল্প। এবার এটা দেখো কোথাও 6টি কোথাও 7টি দেওয়া আছে, তো তোমার যে বইয়ে পড়ছো সেই বই যেমন ডেটা দেয় সেই অনুযায়ী তুমি পড়তে পারো। ওকে, তো মেনলি যেগুলো হচ্ছে বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, টেলুরিয়াম এগুলো সব কি হচ্ছে ধাতু কল্প বা মেটালয়েড। পৃথিবীর নাইট্রোজেনের বৃহত্তম ভান্ডার হলো কোনটি? তো পৃথিবীতে নাইট্রোজেনের বৃহত্তম ভান্ডার হচ্ছে কোনটি? বায়ু। কারণ আমাদের বায়ুতে নাইট্রোজেন কত আছে? তো সর্বপ্রথম তো নাইট্রোজেন আবিষ্কার করেছেন রাদারফোর্ড 1772 সালে, এবং আমাদের বায়ুমণ্ডলে প্রায় 78% পর্যন্ত আমাদের নাইট্রোজেন পাওয়া যায়। অক্সিজেনের আবিষ্কারক হলেন কে? তো অক্সিজেনের আবিষ্কারক হলেন প্রিয়েসলি, অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। মনে রাখবে কার্ল উইলহেম সেলি তিনি 1772 সালে অক্সিজেন আবিষ্কার করেন। এবার এখানে দেখো জোসেফ প্রিসলি তিনি 1774 সালে স্বাধীনভাবে অক্সিজেন আবিষ্কার করেছিলেন, এবং এর সাথে মনে রাখবে অ্যান্টোইন লরেন্ট ল্যাভোইসিয়ার তিনি 1775 থেকে 80 সাল পর্যন্ত শ্বাস প্রশ্বাসের পাশাপাশি দহনে অক্সিজেনের ভূমিকা ব্যাখ্যা করেছিলেন। এবার অপশন অনুযায়ী তোমাদের এখানে প্রিসলি তোমাদের অ্যান্সার হচ্ছে। নিম্নোক্ত কোনটি অদৃশ্য কালি মিশ্রণে থাকে? তো এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হচ্ছে কোবাল্ট ক্লোরাইড এবং জল, অপশন এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। যে জলের সংস্পর্শে এলে কোবাল্ট ক্লোরাইড নীল থেকে গোলাপি হয়ে যায়, হাইড্রেশন প্রতিক্রিয়ার কারণে রং পরিবর্তন ঘটে যার ফলে কোবাল্ট ক্লোরাইড নীল হয়ে যায়। এলপিজি সিলিন্ডারে নিম্নোক্ত কোন উপাদান থাকে? তো এলপিজি সিলিন্ডারে যে উপাদান থাকে সেটা হচ্ছে বিউটেন এবং প্রোপেন। এটার অ্যান্সার দেখো তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল প্রিলিমস 2020-তে প্রশ্নটা এসেছিল, সেখানে যেটা অফিসিয়াল অ্যান্সার কি দিয়েছে সেই অনুযায়ী এখানে তোমাদের বিউটেন এবং প্রোপেন অ্যান্সার। ওকে, আবার কখনো কখনো তোমাদের বিউটেন, আইসোবিউটেন, প্রোপেন অপশন ডি তে যেটা রয়েছে সেটাও কিছু কিছু জায়গায় অ্যান্সার দেওয়া আছে, কিন্তু যেহেতু এটা অফিসিয়াল অ্যান্সার কি দিয়েছে ডাব্লিউবিপির কনস্টেবল প্রিলিমস 2020-তে, সেই জন্য আমরা বিউটেন এবং প্রোপেন এটাকেই অ্যান্সার ধরে চলছি। ওকে, এবং এলপিজির মূল উপাদান হচ্ছে বিউটেন এবং প্রোপেন। এবার দেখো যে প্রক্রিয়ায় এলপিজি সিলিন্ডার থেকে গ্যাস বের করা হয় তাকে কি বলা হয়? দেখো এখানে সিলিন্ডার থেকে গ্যাস বের করা হয় সেটা কথা বলা রয়েছে, তো সেটাকে বলা হয় নিঃসরণ, অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার, ইফিউশন বলা হয় সেটাকে। তো মনে রাখবে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এটা হচ্ছে এলপিজির ফুল ফর্ম, এটাও মনে রাখবে। নিচের কোন যৌগটির মাধ্যমে উপচুম্বকীয় মানে হচ্ছে প্যারাম্যাগনেটিক ধর্ম দেখা যায়? তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে নাইট্রিক অক্সাইড, NO, অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। মনে রাখবে নাইট্রিক অক্সাইড গ্যাসীয় অবস্থায় উপচুম্বকীয় বা প্যারাম্যাগনেটিক। উপচুম্বকীয় পদার্থ হচ্ছে সেই পদার্থগুলি যারা চুম্বক দ্বারা আকর্ষিত হয় কিন্তু এর আকর্ষণ বল খুবই দুর্বল প্রকৃতির হয়। এক্সাম্পল কি? অ্যালুমিনিয়াম, ক্রোমিয়াম, অক্সিজেন এবং প্লাটিনাম। ইথাইল অ্যালকোহল জলে সম্পূর্ণরূপে মিশ্রিত হয়, এই মিশ্রণ থেকে ইথাইল অ্যালকোহলকে আলাদা করা যায় কোন পদ্ধতির মাধ্যমে? মনে রাখবে ইথাইল অ্যালকোহল জলে সম্পূর্ণরূপে মিশ্রিত, এবং এই মিশ্রণ থেকে আংশিক পাতনের সাহায্যে ইথাইল অ্যালকোহলকে আলাদা করা যায়, অপশন সি হচ্ছে এটার সঠিক অ্যান্সার। তো আংশিক পাতন বা ফ্র্যাকশনাল ডিস্টিলেশন যেটাকে বলা হয় এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে অ্যালকোহল জল মিশ্রিত তরল যেটা সেটার মিশ্রণকে আলাদা করা যায়। হাইড্রোজেন পারঅক্সাইড নিচের কোন যৌগের সমপরিমাণ ইলেকট্রন আছে? তো হাইড্রোজেন পারঅক্সাইডের
তোমাদের CH3OH এই যৌগে সমপরিমাণ ইলেকট্রন আছে। অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। জার্মেনিয়াম এবং সিলিকনের মতো উপাদানকে কি বলা হয়? এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী। এবং এগুলো তোমাদের অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর হলো এক বিশেষ ধরনের পদার্থ যাদের তড়িৎ পরিবাহিতা বা পরিবাহী বা কন্ডাক্টর এবং অন্তরক মানে হচ্ছে ইনসুলেটরের মাঝামাঝি থাকে। সিলিকন, জার্মেনিয়াম, ক্যাডমিয়াম সালফাইড, গ্যালিয়াম, আর্সেনাইড ইত্যাদি হচ্ছে অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। তার মধ্যে নেক্সট কোশ্চেনে চলে আসি। অতিবেগুনি অঞ্চলে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন নিক্ষেপের ফলে উৎপন্ন বর্ণালীর নাম হলো কি? তো এখানে আমাদের অ্যান্সার হয়েছে লিম্যান পর্যায়ের বর্ণালী। অপশন এ হচ্ছে এটা সঠিক অ্যান্সার। মনে রাখবে লিম্যান সিরিজ অফ হাইড্রোজেন অ্যাটম লাইস ইন দা আল্ট্রাভায়োলেট রিজিয়ন, মানে হচ্ছে অতিবেগুনি অঞ্চল। তাহলে অতিবেগুনি অঞ্চলে হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন নিক্ষেপণের ফলে উৎপন্ন বর্ণালী হচ্ছে লিম্যান পর্যায়ের বর্ণালী। এর সাথে মনে রাখবে বালমের সিরিজ, এটা তাকে ভিজিবল রিজিয়ন, যেটাকে আমরা দৃশ্যমান অঞ্চল বলে থাকি। তাহলে দেখো অপশন বামার বা বালমের যেটাকে বলবে। এর সাথে মনে রাখবে পাসচেন সিরিজ যেটাকে বলা হয় বা পাসেন সিরিজ যেটা বা পর্যায়, সেটা তাকে নিয়ার ইনফ্রারেড রিজিয়ন অবলোহিত অঞ্চলের কাছে। এবং তারপরে দেখো ব্র্যাকেট, পিফান্ড অ্যাজ ওয়েল অ্যাজ হামফ্রে, তো এইগুলোর যে সিরিজ সেটা থাকে ফার ইনফ্রারেড রিজিয়ন দূর অবলোহিত অঞ্চলে অফ ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। এবার দেখো এই ডিটেলস গুলো আমি তোমাদের করালাম কেন, যখন তোমরা WBCS এর মেন্স এর কোশ্চেন ডিসকাস করবে তখন দেখবে এখানে লাইন বাই লাইন তোমাদের WBCS মেন্স এর পরীক্ষায় প্রশ্ন এসছে, এই যে এগুলো তোমাদের এক্সট্রা ডিটেলসে করালাম। তো মেন্স এর সময় তোমাদের কিন্তু এগুলো কাজে লেগে যাবে। একটি তেজস্ক্রিয় মৌলের 75% হলো 6 ঘন্টার মধ্যে ক্ষয় হয়, এর অর্ধ জীবনকাল কত? তো এর অর্ধ জীবনকাল হচ্ছে তোমাদের 3 ঘন্টা। অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। নিউটনের আবিষ্কারকর্তা হলেন কে? তো নিউটনের আবিষ্কারকর্তা হলেন জেমস চ্যাডউইক। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। বিজ্ঞানী জেমস চ্যাডউইক 1932 সালে পারমাণবিক নিউক্লিয়াসে অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মবিশিষ্ট কণা নিউটন আবিষ্কার করেন। তিনি প্রথম প্রমাণ করেন যে নিউটনের ধর্ম এবং বৈশিষ্ট্য প্রোটনের চেয়ে আলাদা। হোয়াইট ভিট্রিয়াল হলো কি? বলে দাও। তো হোয়াইট ভিট্রিয়াল এটা হলো ZnSO4 7H2O। এর সাথে মনে রাখবে FeSO4 7H2O এটাকে বলা হয় গ্রেন ভিট্রিয়াল। CuSO4 5H2O এটাকে বলা হয় ব্লু ভিট্রিয়াল। H2SO4 এটাকে বলা হয় অয়েল অফ ভিট্রিয়াল এবং COSO4 7H2O এটাকে বলা হয় রেড ভিট্রিয়াল। নেক্সট চলে আসি, দেখো লোহা দ্রবীভূত হয় না কোনটিতে? লোহা দ্রবীভূত হয় না মনে রাখবে ধূমায়িত HNO3 তে। অপশন সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। যখন লোহাকে ধূমায়িত HNO3 তে ডোবানো হয় তখন এটি পৃষ্ঠের আয়রন অক্সাইড Fe3O4 এর একটি স্তরের গঠনের কারণে এটি রাসায়নিকভাবে জড় বা নিষ্ক্রিয় হয়ে যায়। সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যার মান হচ্ছে কত? তো সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যার মান হচ্ছে মনে রাখবে -12। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। কেন হচ্ছে দেখো মনে রাখবে উচ্চ তড়িৎ ঋণাত্মকতার কারণে অক্সিজেনের সাধারণত একটি ঋণাত্মক দুটি চার্জ থাকে। এক হচ্ছে দেখো সেই যেগুলো পার অক্সাইড সেখানে অক্সিজেনের জারণ অবস্থা হচ্ছে -1, এবং যেগুলো সুপার অক্সাইড সেখানে অক্সিজেনের জারণ অবস্থা হচ্ছে -12। এবার এখানে দেখো তোমার সুপার অক্সাইডে জানতে চেয়েছে, তাহলে তুমি অ্যান্সার করে দিলে -12। তোমরা যারা এবার WBCS পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের যদি জিজ্ঞেস করে যে পার অক্সাইডে অক্সিজেনের জারণ ক্ষমতা কত, তখন তুমি অ্যান্সার করতে পারবে -1 যদি পরীক্ষায় আসে। তো এগুলো তোমাকে জেনে রাখতে হবে তবেই তুমি অ্যান্সার করতে পারবে। নেক্সট চলে আসি, দুধ হলো এক প্রকার দ্রবণ যাকে কি বলা হয়? এটা প্রত্যেক পরীক্ষাতেই এসছে, তো খুবই সহজ প্রশ্ন, এটাকে বলা হয় ইমালশন। অপশন এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার। নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটি শুধু বিজারক হিসাবে কাজ করে? তো এগুলোর মধ্যে মনে রাখবে H2S হাইড্রোজেন সালফাইড এটা বিজারক হিসাবে কাজ করে। বিজারক হলো একটি উপাদান যা যৌগ যা রেডক্স বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণকারী পরমাণুর জন্য একটি ইলেকট্রন ত্যাগ করে। ইউরেনিয়ামের রেডিও অ্যাক্টিভিটি ক্ষয় তৈরি হয় কোনটি? ইউরেনিয়ামের রেডিও অ্যাক্টিভিটি ক্ষয়ে তৈরি হয় কোনটি? তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে সীসা বা লেড। অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। তো ইউরেনিয়াম 238 দিয়ে শুরু হওয়া ক্ষয় শৃঙ্খল লেড 206 এ শেষ হয়। তো এখানে এটাই জানতে চেয়েছে যে ইউরেনিয়ামের
রেডিও অ্যাক্টিভিটি ক্ষয়ে তৈরি হচ্ছে লেড বা সীসা। অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। স্থির উষ্ণতায় যদি চাপ কমে যায় তবে কোনো নির্দিষ্ট পরমাণুর গ্যাসের আয়তনের কি পরিবর্তন হবে? বলো। স্থির উষ্ণতায় মানে কনস্ট্যান্ট টেম্পারেচারে যদি প্রেসার ডিক্রিজ হয়ে যায় তাহলে ভলিউম অফ দ্য গিভেন মাস কি হয়ে যাবে? তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে বেড়ে যাবে। অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। বয়েলসের সূত্র আমাদের কি বলছে? যে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের ওপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক হয়। মানে দেখো এখানে প্রেসার ডিক্রিজ বলেছে, চাপ বেড়ে গেছে বলেছে, তাহলে কি হবে? গ্যাসের উপর প্রযুক্ত তোমাদের যে আয়তন সেটা কি হয়ে যাবে? সেটা তোমাদের বেড়ে যাবে। তো অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। তাহলে বয়েলসের সূত্র তোমাকে পড়তেই হচ্ছে। অতএব এখান থেকে তুমি বলতে পারো যে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের চাপ বৃদ্ধি করা হলে গ্যাসের আয়তন হ্রাস পাবে এবং একই হারে চাপ হ্রাস হলে গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে। তেজস্ক্রিয় ভাঙনের সময় যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বিকিরিত হয় তা হলো কোনটি? তো তা হচ্ছে তোমাদের গামা রশ্মি। অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। গামা রশ্মি বা গামা বিকিরণ এক প্রকার উচ্চ কম্পাঙ্কের খুব ছোট্ট তরঙ্গ দৈর্ঘ্যের তড়িৎ চুম্বকীয় বিকিরণ। মানে হচ্ছে কি শর্টেস্ট ওয়েভলেন্থ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইয়া বিভিন্ন সাব অ্যাটমিক কণা মিথস্ক্রিয়া যেমন ইলেকট্রন পজিট্রনের অবলুপ্ত প্রক্রিয়া, পাইয়ন অবক্ষয়, তেজস্ক্রিয় অবক্ষয় এবং তোমাদের ফিউশন বিক্রিয়া, ফিশন বিক্রিয়া, বিপরীত কম্পন বিচ্ছুরণ ইত্যাদির মাধ্যমে তৈরি হয়ে থাকে। নেক্সট চলে আসি, ফুলেরিন হলো কি? তো ফুলেরিন হলো একটি কার্বনের বহুরূপ। অপশন এ হচ্ছে এটা সঠিক অ্যান্সার। ফ্লুরিন হলো অ্যালোট্রপস অফ কার্বন যার প্রত্যেকটি অণু একক অথবা দ্বৈত বন্ধন দ্বারা সংযুক্ত কার্বন পরমাণু নিয়ে গঠিত। এবং ডায়মন্ড, গ্রাফাইট, ফুলেরিন এগুলো সব হচ্ছে কার্বনের তিনটি অ্যালোট্রপস। পারমাণবিক চুল্লিতে মানে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে সংঘটিত বিক্রিয়া হলো কি? তো পারমাণবিক চুল্লিতে বা নিউক্লিয়ার রিঅ্যাক্টরে সংঘটিত বিক্রিয়া হচ্ছে নিউক্লিয় বিভাজন বা নিউক্লিয় ফিশন। অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। মনে রাখবে পারমাণবিক চুল্লিতে যে পারমাণবিক বিক্রিয়া ঘটে তা হলো নিউক্লিয় বিভাজন। এটা দেখো কন্ট্রোল নিউক্লিয়ার ফিশন রিঅ্যাকশন, নিয়ন্ত্রিত নিউক্লিয় বিভাজন। নেক্সট চলে আসি, এর সাথে পারমাণবিক চুল্লিতে গ্রাফাইট মডারেটর হিসেবে কাজ করে। এটাও যেহেতু পরীক্ষা এসছে রিভিশন করে নিলাম। সাধারণ স্যালাইন বা নর্মাল যে স্যালাইন থাকে সেটি হলো সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ যার মাত্রা হচ্ছে কত? যার মাত্রা হচ্ছে 0.84%। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। একটি সাধারণ একটি জীবাণুমুক্ত 9 গ্রাম লবণ প্রতি লিটার দ্রবণ হিসেবে ব্যবহৃত হয় যা সাধারণ স্যালাইন নামে প্রায় মানে 0.8% কাছাকাছি যেটা রয়েছে, তো সেই জন্য এটা তোমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। নিচের কোনটি সবচেয়ে উপযুক্ত নিউক্লিয় জ্বালানি, নিউক্লিয়ার ফুয়েল? তো এইখানে আমরা অনেকজন কনফিউজ হয়ে যায়। এখানে যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে প্লুটোনিয়াম 239। আমরা অনেকজন ইউরেনিয়াম 238 অ্যান্সার করে দিয়ে চলে আসি। কেন নয় এই ডিটেলসটা দেখো তাহলে বুঝতে পারবে। তো মনে রাখবে একটি ফিশন পারমাণবিক চুল্লিতে বা ফিশন নিউক্লিয়ার রিঅ্যাক্টরে ইউরেনিয়াম 238 যেটা ব্যবহার করা হয় সেটা এই প্লুটোনিয়াম 239 তৈরি করতে ব্যবহৃত হয়। এই যা পারমাণবিক অস্ত্রে পারমাণবিক চুল্লির জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। পারমাণবিক চুল্লিতে যে জ্বালানিটা ব্যবহার করা হয় সেটা ব্যবহার করা হয় প্লুটোনিয়াম 239। কিন্তু প্লুটোনিয়াম 239 সহজভাবে লভ্য নয়। এটাই যে ইউরেনিয়াম 238 আছে এইটা থেকে তৈরি করা হয় প্লুটোনিয়াম 239। সেই জন্য এখানে আমাদের প্লুটোনিয়াম 239 অ্যান্সার হচ্ছে। এর সাথে মনে রাখবে ইউরেনিয়াম 235 এবং প্লুটোনিয়াম 239 বেশিরভাগ জ্বালানি হিসেবে পারমাণবিক চুল্লিতে ব্যবহৃত হয়। এই যে ইউরেনিয়াম 235 এটা হচ্ছে প্রাকৃতিকভাবে ঘটতে থাকা ফিসাইল আইসোটোপ এবং এটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এবং পারমাণবিক অস্ত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। যেখানে প্লুটোনিয়াম 239 কৃত্রিম এবং ইউরেনিয়াম 238 এর রূপান্তর থেকে সংশ্লিষ্ট হয়। যখন ইউরেনিয়াম 238 পারমাণবিক চুল্লিতে নিউটনের বিকিরকের সংস্পর্শে আসে তখন এটি প্লুটোনিয়াম 239 ক্ষয় হয়ে যায়। তো সেই জন্য এখানে আমাদের অ্যান্সার হচ্ছে প্লুটোনিয়াম 239। নিচের কোনটি ভৌত পরিবর্তন নয়? এগুলোর মধ্যে ভৌত পরিবর্তন নয় কোনটা? তো মোমবাতির দহন। তো এখানে মনে রাখবে যে মোমের সলতে আগুন দিয়ে তাপের প্রভাবে সলতে নিচের অংশের কঠিন মোম গলে তরলে পরিণত হয়। আবার এই তরল মোম মোমের গা বেয়ে নিচের দিকে পড়লে তোমার তরল মোম আবার কঠিন মোমে রূপান্তরিত হয়। তো মোমবাতি দহন করলে ভৌত পরিবর্তন ঘটে। এর সাথে মনে রাখবে মোমকে দহন করলে মোমের হাইড্রোকার্বন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প এবং তাপ এবং আলো শক্তি উৎপন্ন করে। এতে মোমের সম্পূর্ণ ধর্ম হারিয়ে ভিন্ন ধর্ম বিশিষ্ট কার্বন ডাইঅক্সাইড এবং জল বাষ্পে পরিণত হয়। এই জন্য মোমবাতি দহনকে রাসায়নিক পরিবর্তনও বলা হয়। কিন্তু অপশন অনুযায়ী তোমরা যদি চুজ করতে বলে তো মোমবাতি দহন তুমি অ্যান্সার করবে, কারণ মোমবাতি দহন তোমাদের এটা হচ্ছে
বোধ ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন। তো যেহেতু ভৌত পরিবর্তন নয়, রাসায়নিক পরিবর্তন হচ্ছে, সেই জন্য এখানে আমরা মোমবাতি দহনটাকে অ্যান্সার করছি। কারণ পরীক্ষায় প্রশ্নে দিয়েছে কোনটা ভৌত পরিবর্তন নয়। এবার দেখো দুধ শুকিয়ে গুঁড়ো দুধ তৈরি করা, এটা কোনো তোমাদের রাসায়নিক পরিবর্তন নয়। আয়োডিনের উৎপাদন, এটা তোমাদের কোনো রাসায়নিক পরিবর্তন নয়। চায়ের চিনি মেশানো, এটা কোনো রাসায়নিক পরিবর্তন নয়। তো সেই জন্য এখানে আমাদের অপশন ডি অ্যান্সার হচ্ছে। যানবাহন দ্বারা বায়ু দূষণকে নিয়ন্ত্রণের প্রচেষ্টা স্বরূপ অটো রিক্সাকে জ্বালানি বদলানোর নির্দেশ দেওয়া হয়েছে নিম্নোক্ত জ্বালানির সাহায্যে। তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে সিএনজি। অপশন সি হচ্ছে এটা সঠিক অ্যান্সার। প্রায় সব ধরনের ডিজেল বা পেট্রোল চালিত সিএনজি তে রূপান্তরের মাধ্যমে সিএনজি কে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। কম্প্রেস ন্যাচারাল গ্যাস, সিএনজি হলো একটি জ্বালানি গ্যাস যা প্রধানত মিথেন দ্বারা গঠিত, যা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের আয়তনের 1%-এরও কম সংযোজিত হয়। একটি আবদ্ধ পাত্রে কোনো আদর্শ গ্যাসের আয়তন দ্বিগুণ এবং তাপমাত্রাকে দ্বিগুণ করলে ওই গ্যাসের চাপের কি পরিবর্তন হবে? তো এখানে অপরিবর্তিত থাকবে। কারণ কি, এখানে দেখো এটা একটু বড়, তো একটু ডিটেলসে সলভ করছি, তো একটু দেখে নাও। তো আদর্শ গ্যাসের যে সমীকরণ সেটা হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি। পি হলো আদর্শ গ্যাসের চাপ, ভি হচ্ছে আদর্শ গ্যাসের আয়তন, স্মল এন হচ্ছে আদর্শ গ্যাসের মোট পরিমাণ যা মোলের পরিপ্রেক্ষিতে পরিমাপ হয়, আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, এবং টি হলো তাপমাত্রা। এবার দেখো এখানে আমরা ভি1 ধরলাম ইনিশিয়াল ভলিউম, মানে প্রাথমিক যে তোমাদের ভলিউম বা আয়তন সেটা ধরলাম। ভি2 হচ্ছে ফাইনাল ভলিউম বা শেষ ভলিউম যেটা, তো এখানে বলেছে দ্বিগুণ, তো সেই জন্য 2 ইন্টু ভি1 করলাম। টি1 বলেছে ইনিশিয়াল টেম্পারেচার, এবং দেখো টি2 হচ্ছে ফাইনাল টেম্পারেচার। তো যেহেতু যেটা দ্বিগুণ বলেছিল, তো 2 ইন্টু টি1 এখানে করে দিলাম। এবার জাস্ট ভ্যালু পুট করবো যে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। তো এখানে দেখো এন আর সমান আমরা লিখতে পারি পিভি বাই টি, সেটা এখানে লিখেছি। ইকুয়াল টু আমরা লিখতে পারি যে এখানে পি এর জায়গায় কি বসবে, পি1, ভি এর জায়গায় কি বসবে, ভি1, টি এর বাই টি এর জায়গায় কি হলো, টি এর জায়গায় টি1 করলাম। এটা ইকুয়াল টু কি হয়, পি2 বাই পি2 ইন্টু ভি2 বাই টি2। তো এখান থেকে দেখো পি1 ভি1 বাই টি1 ইকুয়াল টু পি2। এবার এই যে দেখো ভি2 রয়েছে, এই ভি2 সমান আমরা কি পেয়েছিলাম 2 ইন্টু ভি1, তো এটা লিখলাম। তারপরে দেখো টি2 যেটা রয়েছে, টি2 সমান কি পেয়েছিলাম 2 ইন্টু টি1, তো সেটা এখানে ভ্যালু পুট করলাম। তো এইটা ভ্যালু পুট করলে তোমার কাটাকাটি হয়ে যাবে, লাস্ট পড়ে থাকবে পি1 সমান পি2। কারণ এই যে 2 ভি1 বাই 2 ভি2 মানে 2 2 উপর নিচে কেটে গেল, এইদিকে ভি1 রয়েছে, এইদিকে ভি1 রয়েছে, কেটে গেল, এইদিকে টি1 রয়েছে, এইদিকে টি1 রয়েছে, কেটে গেল। তো কি পড়ে হলো পি1, মানে প্রাথমিক চাপ এবং শেষ চাপ দুটোই সমান। তো সেই জন্য এখানে বলেছে যে ওই গ্যাসের চাপ বা প্রেসারে কিন্তু কোনো পরিবর্তন হবে না। নিউক্লিয় চুল্লিতে সংগঠিত সংশ্লিষ্ট নিউক্লিয় বিভাজন, নিউক্লিয় বিক্রিয়া হলো কি? তো এটা অ্যান্সার হয়ে যাবে বিভাজন বা নিউক্লিয় ফিউশন। অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। পারমাণবিক চুল্লিতে যে পারমাণবিক বিক্রিয়া ঘটে তা হলো নিয়ন্ত্রিত নিউক্লিয় বিভাজন। আগের পরীক্ষাতেই আগে মানে ইয়ারে এসেছিল, তো কন্ট্রোল নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাকশন। এবং পারমাণবিক চুল্লিতে গ্রাফাইট মডারেটর হিসেবে ব্যবহৃত হয়। 3 থেকে 5% পরিমাণে যে পদার্থ দিয়ে রবার উত্তপ্ত করার প্রক্রিয়াকে ভালকানাইজেশন বলা হয় সেটা হলো কি? দেখো সেম প্রশ্ন তোমাদের প্রিভিয়াস ইয়ারে আগেও এসেছিল, সেটাই ঘুরিয়ে আলাদা রকম ভাবে এসছে, কিন্তু অ্যান্সার তো আমাদের একই হয়ে যাবে। অ্যান্সার কি যাবে, গন্ধক বা সালফার। অপশন এ হচ্ছে আমাদের অ্যান্সার। তো সেই এক্সট্রা ডিটেলস গুলো আমি তোমাদের আরেকবার পড়িয়ে দিচ্ছি। দেখো রাবারের যে ভালকানাইজেশন সেটা হচ্ছে প্রাকৃতিক রাবার উচ্চ তাপমাত্রায় নরম হয়ে যায় এবং কম তাপমাত্রায় ভঙ্গুর হয় এবং উচ্চ জলে শোষণ ক্ষমতা দেখায়। এবং ভালকানাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে রয়েছে সালফার সহ কাঁচা রবার গরম করা এবং 373 কেলভিন থেকে 415 মাধ্যমে 415 কেলভিনের মাধ্যমে তাপমাত্রার মধ্যে এটাকে উপযুক্ত সংযোজন হয়। তো সালফার ফোম ডাবল বন্ডের প্রতিক্রিয়াশীল স্থানে ক্রস লিঙ্ক তৈরি করে এবং এইভাবে রবার শক্ত হয়। পিতল নিম্নোক্ত ধাতুদ্বয়ের সম্পদ। তো পিতল কোন দুটি ধাতুর মিশ্রণে তৈরি? প্রত্যেকে অ্যান্সার করবে, কেউ মিস করবে না, এগুলো সহজ প্রশ্ন, পরীক্ষায় বারবার আসে। তো এখানে আমাদের অ্যান্সার হয়েছে তামা এবং দস্তা। অপশন ডি যারা অ্যান্সার করেছে প্রত্যেকে সঠিক। দেখো ব্রোঞ্জ তামা এবং টিনের মিশ্রণ, এবং সোল্ডার এটা হচ্ছে টিন এবং সীসার মিশ্রণ। বায়ুমণ্ডলে অবস্থিত কোন দূষিত পদার্থের জন্য সালোক সংশ্লেষে হিল বিক্রিয়া বন্ধ হয়ে যায়? তো এটাও এখানেও অ্যাড করে দিয়েছি। তো এটা অ্যান্সার হচ্ছে প্যান বা পলি অক্সি অ্যাসিটাইল নাইট্রেট। তো প্যান সালোক সংশ্লেষের সময় হিল প্রতিক্রিয়ায় প্ররোচিত করে ক্লোরোপ্লাস্টের ক্ষতি করে, ইলেকট্রন সিস্টেমকে বাধা দেয় এবং সেলুলার বিপাক নিয়ন্ত্রণ এনজাইমের সিস্টেমগুলোকে ধ্বংস করে।
ফ্লোরিনের যোজ্যতা ইলেকট্রন শিল্ডিং এর পরিমাপ হলো কত? তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 5.20। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। তো দেখো ফ্লোরিনের যোজ্যতা ইলেকট্রনের শিল্ডিং এর যে পরিমাপ সেটা হচ্ছে ZeFF, মানে জেড এফিসিয়েন্ট। এটার ফর্মুলা হচ্ছে কি ZeFF ইকুয়াল টু জেড মাইনাস রো। তো এখানে জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, রো হচ্ছে তোমাদের শিল্ডিং ধ্রুবক। তো আমরা জানি জেড ইকুয়াল টু 9, রো ইকুয়াল টু হচ্ছে, এই যে ডাটা এইগুলো না জানলে কিন্তু আমরা অ্যান্সার করতে পারবো না। তো 0.85 ইন্টু 2 প্লাস 0.35 ইন্টু 7, তো এইটা যদি তুমি ক্যালকুলেট করো পাবে 3.8। তাহলে এখানে অতএব ZeFF বা তোমাদের ফ্লোরিনের যোজ্যতা ইলেকট্রনের শিল্ডিং এর পরিমাপ হচ্ছে জেড মাইনাস রো, মানে 9 মাইনাস 3.8, এগুলো তুমি পেয়ে যাবে 5.2। তো এই ডাটাগুলো সাধারণত অ্যাভেলেবেল নয়, এখানে দিয়ে দেওয়া নাই, তো সেই জন্য আমরা এগুলো অ্যান্সার করে আসতে পারি না। যাতে মনে থাকবে তারা অ্যান্সার করে আসবে অবশ্যই, কি আন্দাজে কেউ অ্যান্সার করতে যাবে না। সোনার ঘনত্ব রূপার তুলনায় অস্বাভাবিক এর বেশি হলো, এর অস্বাভাবিক বেশি, এর কারণ হলো কি? তো এখানে এটার কারণ হচ্ছে যে রূপার তুলনায় সোনার ভর যেটা বা মাস নাম্বার সেটা বেশি, ভর সংখ্যা বেশি। তো দেখবে পারমাণবিক সংখ্যা সোনার হচ্ছে 79, ঘনত্ব হচ্ছে 19.3 এবং অ্যাটমিক মাস হচ্ছে 196। রূপার পারমাণবিক সংখ্যা দেখো 47, ঘনত্ব 10.49 এবং অ্যাটমিক মাস 107। এবং ঘনত্ব সমান কি হয়ে থাকে? ভর বাই আয়তন। তো এই হিসাবে তুমি যদি ভর বাই আয়তন বার করো তো সেখানে দেখতে হবে যে সোনার ঘনত্ব রূপার তুলনায় অস্বাভাবিক বেশি। একটি 100 ml জলীয় দ্রবণে কতটা পরিমাণ একটি দ্বিক্ষারীয় অ্যাসিড বা ডায়াবেটিক অ্যাসিড যোগ করা হলে দ্রবণটির মাত্রা 0.1 হবে? তো এখানে অ্যান্সার হচ্ছে 1 গ্রাম। অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। কিভাবে হচ্ছে? দেখো দ্বিক্ষারীয় অ্যাসিডের এন ফ্যাক্টর হচ্ছে 2, মোলারিটি সমান হচ্ছে স্বাভাবিকতা বাই এন ফ্যাক্টর, তো 0.1/2 মানে হচ্ছে 0.05। এবার দেখো মোলের সংখ্যা সেটা হচ্ছে মোলারিটি ইন্টু আয়তন, তো মোলারিটি তোমার 0.05 পেয়েছি এখান থেকে, এবং বাই তোমাদের আয়তন হচ্ছে 0.1, তো ইকুয়াল টু কত হচ্ছে 0.005। এখানে দেখো ফর্মুলা হচ্ছে মোলের সংখ্যা সমান প্রদত্ত ওজন বাই আণবিক ওজন। তো এখানে দেখো মোলার সংখ্যা কত পেয়েছো তুমি? 0.005, সেটাই লিখলাম। প্রদত্ত ওজন বার করতে হবে 200, তোমার এখানে দেওয়া হচ্ছে আণবিক ওজন। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? 0.005 ইন্টু 200, এগুলো গুণ করে দেখবে তোমার 1 গ্রাম আসছে। তো সেই জন্য অপশন বি আমাদের অ্যান্সার, যে 0.1 দ্রবণ প্রস্তুত করতে 100 মিলিলিটার জলীয় দ্রবণে 1 গ্রাম দ্বিক্ষারীয় অ্যাসিড থাকা উচিত। গ্যাসীয় অণুর গড় গতিবেগ কোন ভাবে প্রকাশিত করা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা তোমাদের রিসেন্টলি 2019 বা 2020-21-এও রিপিট হয়েছে, মানে আলাদা একটা তোমাদের এক্সট্রা ডাটা যেটা দিয়ে দিচ্ছি সেখান থেকে প্রশ্ন এসছে। তো এখানে যে ফর্মুলা সেটা হচ্ছে √8RT/πm। অপশন সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, যেখানে এম হচ্ছে প্রতিটি অণুর ভর, আর হচ্ছে গ্যাসের ধ্রুবক, টি হচ্ছে গ্যাসের তাপমাত্রা, এমপিএস যেটাকে আমরা জানতে চাই বা মোস্ট প্রবাবল স্পিড, এটার ফর্মুলা হচ্ছে √2RT/m। এবং এর সাথে মনে রাখবে রুট মিন স্কয়ার, আর এম এস স্পিড, সেটার ফর্মুলা হচ্ছে √3RT/m। তিনটে কিন্তু তোমাকে মনে রাখতে হবে, পরীক্ষায় ঘুরিয়ে ফিরে যে কোনো একটা চলে আসবে। নেক্সট চলে আসি, নিম্নোক্ত কোনটি থার্মোপ্লাস্টিক পলিমার? এগুলোর মধ্যে কোনটি থার্মোপ্লাস্টিক পলিমার? তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে দেখো পিভিসি। অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। তো সমস্ত প্লাস্টিক উপাদান যা গরম করার মাধ্যমে নরম এবং গলিত করা যায়, কিন্তু ঠান্ডা হলে আবার সেট হয়ে তা আগের অবস্থায় চলে যায়, সেটাকে থার্মোপ্লাস্টিক বলে। থার্মোপ্লাস্টিক উদাহরণগুলোর মধ্যে রয়েছে পলিথিন, পলিপ্রোপিলিন, পলিভিনাইল ক্লোরাইড যেটাকে আমরা পিভিসি বলে থাকি, পলিস্টেরিন, তারপরে দেখো পলিবেনজি, তারপরে হচ্ছে এক্রাইলিক, নাইলন এবং টেফলন। এগুলো সবই হচ্ছে তোমাদের অ্যান্সার। নিম্নোক্ত যৌগগুলি তৈরি করার জন্য আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের একটি যুগান্তকারী কাজ। তো এগুলোর মধ্যে কোনোটাও কিন্তু তোমাদের অ্যান্সার হবে না। হয়তো আমার অফিসিয়াল কোশ্চেন থেকে কিন্তু আমি কোশ্চেন গুলো টাইপিং করেছি, এটা যেটা অ্যান্সার হওয়া উচিত ছিল সেটা আমি তোমাদের ডিটেলসও করে দিচ্ছি। দেখো আচার্য স্যার প্রফুল্লচন্দ্র রায় তিনি বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা, এটা মনে রাখবে পরীক্ষায় আসে। তো 1895 সালে তিনি মার্কারি নাইট্রেট Hg2NO2 এইটা আবিষ্কার করেন, যা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করে। এইটি তার অন্যতম প্রধান আবিষ্কার। এবং এর সাথে মনে রাখবে ক্লোরাইড এবং সিলভার নাইট্রেটের মধ্যে ডবল ডিসপ্লেসমেন্ট অ্যামোনিয়ার মাধ্যমে বিশুদ্ধ আকারে তিনি অ্যামোনিয়াম নাইট্রাইট সংশ্লেষে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের উল্লেখযোগ্য অবদান রয়েছে। তো এখানে তোমাদের পরীক্ষায় NH4NO2 এইটা থাকা উচিত, NH4
NO2। ওকে, বাকি যেগুলো রয়েছে এগুলোর মধ্যে কোনোটাও তোমাদের অ্যান্সার নয়। আমৃতে যে সদ্য মৃত্যুর কারণে নিম্নলিখিত কোন গ্যাসটিকে সর্বাপেক্ষা বেশি দায়ী? তো এটা তোমাদের 2012-13 ঘটনা। তখন এটার কারণ কি হয়েছিল? তখন এটার কারণ ছিল যে কার্বন মনোক্সাইড। তো আমরি হাসপাতালে অগ্নিকাণ্ডের সময় অ্যানেক্স বিল্ডিং এ 164 জন রোগী ছিলেন। তো প্রত্যক্ষদর্শীরা জানান যে ভুক্তভোগীরা তাদের শারীরিক অবস্থার কারণে মেডিকেল ওয়ার্ড থেকে দূরে সরে যাওয়ার মতো অবস্থায় তারা ছিল না। অনেক রোগী পুড়ে মারা গেলেও বেশিরভাগ পুরো বিল্ডিং জুড়ে কার্বন মনোক্সাইড জমে শ্বাসরোধ করে মারা গেছিল। বাড়িতে ব্যবহৃত মিউরেটিক অ্যাসিড নিম্নলিখিত দ্রব্য থেকে লঘুকৃত। তো মিউরেটিক অ্যাসিড নিম্নলিখিত কোনটি থেকে লঘুকৃত? তো এটা অ্যান্সার হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। এখানে মনে রাখবে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড যা মিউরেটিক অ্যাসিড এক প্রকার অজৈব অম্ল, যা রাসায়নিক সংকেত হচ্ছে HCl। এটি জলে দ্রবণীয় এবং জলে সম্পূর্ণরূপে আয়নিত হয়, এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ এবং জলও উৎপন্ন করে। বাড়ির কাজে ব্যবহৃত ফিনাইল নিম্নলিখিত দ্রব্য সম্পর্কিত। তো কোনটির সাথে ফিনাইল সম্পর্কিত? তো এর অ্যান্সার হচ্ছে বেনজিন। অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। ফিনাইল যৌগগুলি বেনজিন থেকে উদ্ভূত হয় এবং এটি সাধারণ অন্তত ধারণাগতভাবে এবং প্রায়শই তাদের উৎপাদনের ক্ষেত্রে। শস্য ক্ষেত্রে যে ডিডিটি স্প্রে করা হয় সেটার ফলে দূষিত হয় কোনটা? তো সেটার মাধ্যমে দূষিত হয় বাতাস, মাটি, জল। এটা তোমাদের বায়োলজি বা লাইফ সায়েন্সের ক্লাসে আমি পড়িয়ে দিয়েছিলাম। তো মনে রাখবে ডিডিটি বা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন হচ্ছে রাসায়নিক যৌগ যার সংকেত হচ্ছে C14H9Cl5। ডিডিটি রাসায়নিক স্প্রে ফলে বায়ু, মাটি, জল দূষিত হয়। যখন ফসলে ডিডিটি স্প্রে করা হয় তখন মাটি প্রধানত দূষণকারীর অংশ কিছু ফোঁটা যেভাবেই হোক মাটিতে ছিটকে পড়বে, যার ফলে মাটি দূষিত হবে। এবার দেখো ডিডিটি এবং অন্যান্য কৃষি রাসায়নিক পদার্থগুলির পরিবেশে গ্রিন হাউস গ্যাস নির্গত করে যা ওজোন ক্ষয় ঘটায়। এর দ্বারা জলও দূষিত হতে পারে, যা জলের সমস্ত জলকে জীবকে ধ্বংস করে। তো এটা তোদের মাটি, বায়ু, জল সমস্ত কিছু দূষিত করছে ডিডিটি। বায়ুমণ্ডলে কোন বিরলতম গ্যাসটি সর্বাধিক পরিমাণে থাকে? তো এটা অ্যান্সার কি হয়ে যাবে? আর্গন। অপশন সি হচ্ছে আমাদের এটা অ্যান্সার। মনে রাখবে আর্গন একটি রাসায়নিক মৌল যার প্রতীক হচ্ছে Ar, পারমাণবিক সংখ্যা হচ্ছে 18। পর্যায়সারণীর 18তম গ্রুপে একটি নিষ্ক্রিয় গ্যাস। মনে রাখবে আমাদের বাতাসে 78% নাইট্রোজেন, 20% অক্সিজেন, 0.93% আর্গন এবং 0.03% কার্বন ডাইঅক্সাইড থাকে। তো আর্গন বিরলতম গ্যাসগুলির মধ্যে সর্বাধিক, এবং 0.943% উপস্থিত নিয়ে আর্গন হলো পৃথিবীর বায়ুমণ্ডলের তৃতীয় সর্বাধিক পরিমাণের গ্যাস যা বায়ুমণ্ডলে পাওয়া যায়। সবচেয়ে নমনীয় ধাতু বা মোস্ট মেলায়েবল মেটাল হলো কোনটি? তো এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে সোনা বা গোল্ড। অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। এখানে মনে রাখবে সোনার রাসায়নিক নাম হচ্ছে অরাম, যেটা লাতিন শব্দ অরোরা থেকে উৎপত্তি লাভ করেছে। এর সাথে মনে রাখবে সোনা হলো একটি রাসায়নিক উপাদান যার প্রতীক হচ্ছে Au এবং পারমাণবিক সংখ্যা হচ্ছে 79। ধুলাই করা সোডা বা ওয়াশিং সোডা কোনটির চলতি না? তো এটা আমরা সহজেই পারবো, সোডিয়াম কার্বনেট। অপশন এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার। তো সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট Na2CO3 10H2O হলো যা ওয়াশিং সোডা নামে পরিচিত। সোডিয়াম কার্বনেটের সবচেয়ে সাধারণ হাইড্রেট যা 10টি জলের স্ফটিকের অণু ধারণ করে। সোডিয়াম কার্বনেট যার IUPAC নাম হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, এটি একটি রাসায়নিক সংকেত রাসায়নিক যৌগ যার সংকেত হচ্ছে NaHO3, যেটা তোমাদের বেকিং সোডা নামে পরিচিত। তাহলে তোমাদের সোডিয়াম কার্বনেট এটা তোমাদের ওয়াশিং সোডা এবং সোডিয়াম বাইকার্বনেট বেকিং সোডা নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, H+ এর উপস্থিত ইলেকট্রন সংখ্যা হলো কত? তো H+ এ উপস্থিত ইলেকট্রন সংখ্যা হচ্ছে 0, মানে কোনো ইলেকট্রনই নেই। এখানে মনে রাখবে পারমাণবিক সংখ্যা 1 সহ হাইড্রোজেনের পরমাণুতে একটি ইলেকট্রন এবং একটি প্রোটন থাকে। যখনই একটি পরমাণু তার একটি ইলেকট্রন হারায় তখন এটিতে 0 ইলেকট্রন অবশিষ্ট থাকে এবং এটি একটি H+ আয়নে পরিণত হয়, যেখানে প্লাস হচ্ছে চিহ্নিত করে যে একটি ইলেকট্রনের ক্ষতি নির্দেশ করছে। ওকে, নেক্সট চলে আসি। তো এখানে তাহলে এটা কি বুঝতে পারলে, এটা যদি H+ এর জায়গায় শুধু যদি H থাকতো তাহলে তখন তোমার অ্যান্সার হয়ে যেত একটি। তো এটা মনে রাখবে। একটি আইসোটোপের অর্ধায়ু হচ্ছে 2 ঘন্টা। 6 ঘন্টা পর আইসোটোপের কত ভগ্নাংশ অবশিষ্ট থাকবে? দেখো এটা তোমাদের 2014 প্রিলিমসেও এসেছিল, 2014 মেন্সেও এসেছিল। তো সেই জন্য আমি মেন্সের 2014-15 ক্লাস করিয়েছিলাম, তারপরে করানো হয়নি, তো এবার করিয়ে দেবো। তো এটা তোমার মনে রাখছো যে প্রিলিমসের প্রশ্ন কিন্তু তোমাদের মেন্সেও আসতে পারে।
এখানে দেখো অ্যান্সার হচ্ছে 1/8, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার, যে একটি আইসোটোপের অর্ধেক জীবনকাল 2 ঘন্টা দেওয়া হয়েছে। তো এখানে মনে রাখবে 6 ঘন্টা পরে তাদের জীবনকাল বা হাফ লাইফ পিরিয়ড যেটা, সেটা সংখ্যা হবে এন। এন মানে হচ্ছে কি 6/2। তো অ্যান্সার হচ্ছে কি 3টি। তো 6 ঘন্টা পরে আইসোটোপের প্রারম্ভিক পারমাণবিক সংখ্যার ভগ্নাংশটি অংশ অবশিষ্ট থাকবে। তো ফর্মুলা হচ্ছে 1/2n। তো n এর জায়গায় তোমার কত 3 বসাতে হবে, তাহলে 1/2³ মানে হচ্ছে কি 2 × 2 × 2 মানে 2 × 4 4 × 8 মানে 1/8। তো এখানে হচ্ছে অপশন সি 1/8। Mg প্লাস এর সমসংখ্যক ইলেকট্রন আছে যে আয়নটিতে, তা হলো কি? বলো। এই প্লাস মানে কি বললাম, যে সে ইলেকট্রন হারায় একটা। তো এখানে 2+ মানে, বা 2+ এটাকে প্লাস প্লাসও বোঝায়, বা 2+, এটা মানে হচ্ছে সে দুটো ইলেকট্রন হারিয়েছে। ম্যাগনেসিয়াম আমাদের পিরিয়ডিক টেবিলে থাকে এখানে। ম্যাগনেসিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 12টি। এই যে যেহেতু 2+ রয়েছে মানে এ দুটো ইলেকট্রন হারিয়েছে, মানে কটা ইলেকট্রন পড়ে রয়েছে? 10টা। 10টা ইলেকট্রন কার থাকে? নিয়নের। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? Na+। তো এখানে অ্যান্সার কি হয়ে যাচ্ছে? এখানে একটু গোলমাল হয়েছে মনে হচ্ছে টাইপিং এ, একটু দেখে নাও। তাহলে এখানে দেখো যে এই যে Mg2+ মানে এর অ্যাটমিক নাম্বার আমরা এখানে বুঝে গেলাম, এটা 10। এবার 10 কার অ্যাটমিক নাম্বার আছে? Na নিয়ন। অপশনে আমরা কোথাও নিয়ন দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে তোমাদের অ্যান্সার Na+ হচ্ছে। কারণ কি Na+ মানে কি? মানে Na হচ্ছে সোডিয়াম, এও প্লাস যেহেতু, তার মানে এ একটা ইলেকট্রন হারিয়েছে। তাই এখানে দেখো 11 - 1 তার মানে হচ্ছে কত? 10টা ইলেকট্রন। তাহলে Na+ ও 10টা ইলেকট্রন। তোমাদের এখানে Mg2+, এটাতেও কিন্তু তোমার 10টা ইলেকট্রনই রয়েছে। সেই জন্য এখানে আমাদের অপশন বি অ্যান্সার হচ্ছে। তাই এগুলো যত ডিটেলসে বলবে তবে কিন্তু তোমাদের এগুলো সলভ হবে। তো এটা আরেকবার আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। সবার প্রথম দেখো এই যে পিরিয়ডিক টেবিল, আমি তোমরা যারা জেনারেল সায়েন্সে ক্লাস করতে গ্রুপ ডি, তারা এগুলো ভালো পারবে। তো এখানে দেখো Mg2+, এর মানে হচ্ছে ম্যাগনেসিয়াম যেটা, সে দুটো ইলেকট্রন হারিয়েছে। তো ম্যাগনেসিয়ামের অ্যাটমিক নাম্বার বা ইলেকট্রন সংখ্যা হচ্ছে কত? 12। তাহলে 12 - 2 তার মানে কত হচ্ছে তোমাদের? 10। এই যে এখানে Mg12 মানে হচ্ছে অ্যাটমিক নাম্বার হচ্ছে 12। 10 মানে হচ্ছে কি নিয়ন, নিয়নের 10টা ইলেকট্রন থাকে, তো এটা নিয়ন হয়ে গেছে। এবার দেখো এখানে অ্যান্সার হচ্ছে Na+, সোডিয়াম। তো সোডিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 11। তো 11 হচ্ছে Na+ মানে হচ্ছে কি, মানে এ একটা ইলেকট্রন হারাচ্ছে, মানে এরও অ্যাটমিক নাম্বার 10টা হয়ে যাচ্ছে। তো এখানে 10টা ইলেকট্রন, এখানেও 10টা ইলেকট্রন, তো দুটোরই সমান রয়েছে। তো এখানে এটাই দিয়েছে যে Mg+ এর সমসংখ্যক ইলেকট্রন আছে যে আয়নটিতে, সেটা হচ্ছে Na+। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। প্লাস চিহ্ন বলতে বোঝায় যে একটি ইলেকট্রন ত্যাগ। পরবর্তী প্রশ্ন, C2 এবং C3 হাইব্রিডাইজেশন, এই এই জিনিসটা আমার জানা নেই, কারো জানা থাকলে অবশ্যই অ্যান্সার করে দিতে পারবে। কিন্তু এটা যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন বি, sp2sp। তো এটা আমার ডিটেলসে জানা নেই, এটা কেমিস্ট্রি যারা ভালো প্রিপারেশন নিয়েছে তারা তোমরা করতে পারবে, মানে অনার্স করেছো তারা অ্যান্সার করতে পারবে। রাসায়নিকভাবে অ্যাসপিরিন হলো কি? বলো, রাসায়নিকভাবে অ্যাসপিরিন হলো কি? অ্যান্সার হচ্ছে আমাদের কি? অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। তো অ্যাসপিরিন হলো একটি ওষুধ যা ব্যথা, জ্বর, প্রদাহ কমাতে ব্যবহৃত হয়। এটি অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড নামেও পরিচিত। NaOH এর 0.5 m দ্রবণে 100 ml তৈরি করতে NaOH এর কত গ্রাম দরকার? আণবিক ওজন N এর দেওয়া রয়েছে, অক্সিজেনের দেওয়া রয়েছে, হাইড্রোজেনের দেওয়া রয়েছে। তো অ্যান্সার হচ্ছে 2। অপশন এ হচ্ছে এটা অ্যান্সার। কি হচ্ছে দেখো, মোলারিটি 0.5 দেওয়া রয়েছে। মোল সংখ্যা হচ্ছে 0.5 ইন্টু তোমাদের 100 ml, এটা তোমাদের 1000 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে লিটারে হয়ে যাবে, তাহলে 0.05। ফর্মুলা হচ্ছে কি? মোলের সংখ্যা সমান ভর বাই মোলার মাস। তো এখানে দেখো মোলার সংখ্যা হচ্ছে 0.05 এটা রয়েছে, ইন্টু ভর তোমাকে বার করতে হবে, এবং টোটাল মোলার মাস হচ্ছে সোডিয়ামের 23, অক্সিজেনের 16 এবং হাইড্রোজেনের 1টি। তাহলে 23 আর 16 প্লাস 1 যোগ করলে কত হচ্ছে? 40। তাহলে 0.05 ইকুয়াল টু ভর বাই 40। তাহলে ভর ইকুয়াল টু কোনাকুনি গুণ করে দিলে 0.05 কে যদি 40 দিয়ে গুণ করো তোমার অ্যান্সার চলে আসবে 2 গ্রাম। পশ্চিমবঙ্গের কয়লা খনি দুর্ঘটনার কারণ হলো কি? তো এটার অ্যান্সার হচ্ছে খনির ভিতরে বন্যা। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। 1989 সালে নভেম্বর মাসে 64 জন শ্রমিক খনিতে আটকে পড়েছিল, এবং তাদের মধ্যে 6 জন আচমকা খনিতে জল ভরে যাওয়ার কারণে তাৎক্ষণিকভাবে রানীগঞ্জের কয়লা খনিতে মারা গিয়েছিল। পশ্চিমবঙ্গের অঞ্চলে বেশিরভাগ খনির বিপর্যয় বন্যার ফলে হয়ে থাকে। নিম্নোক্ত কোন যৌগটিকে কাচের পাত্রে রাখা যায় না কারণ এটি কাঁচের সাথে বিক্রিয়া করে? তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে HF। অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। মনে রাখবে হাইড্রোজেন ফ্লোরাইড একটি রাসায়নিক যৌগ, যা রাসায়নিক সংকেত হলো HF।
এই বর্ণহীন গ্যাস যা তরল হলো ফ্লোরিনের প্রধান শিল্প উৎস, এর জলীয় দ্রবণে হাইড্রোক্লোরিক অ্যাসিড নামে পরিচিত। এখানে মনে রাখবে হাইড্রোজেন ফ্লোরাইড একটি অত্যন্ত বিপজ্জনক গ্যাস। আর্দ্রতার সংস্পর্শে এটি ক্ষয়কারী অনুপ্রবেশকারী হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে। এর গ্যাস তারারন্ধ্র এর দ্রুত ধ্বংস করে এবং অন্ধত্বের সৃষ্টি করে। প্লাস্টিক বা পিভিসির অর্থ হলো কি? পিভিসি থেকে কতবার প্রশ্ন তোমাদের পরীক্ষায় রিপিট হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেক বছরই একবার করে পিভিসি থেকে প্রশ্ন দিয়ে দিয়েছে। তো পিভিসির ফুল ফর্ম হচ্ছে কি? পলিভিনাইল ক্লোরাইড। তো পলিভিনাইল ক্লোরাইড হচ্ছে বিশ্বের তৃতীয় সবচেয়ে ব্যাপকভাবে ব্যবহৃত প্লাস্টিক। পলিথিন এবং পলিপ্রোপিলিনের পরের সিনথেটিক এটা হচ্ছে পলিমার। ওজোন স্তরের ক্ষয়ের জন্য নিচের কোনটি দায়ী? ক্লোরোফ্লোরোকার্বন, যেটাকে আমরা সিএফসি বলে থাকি। এখানে মনে রাখবে ওজোন স্তরের ওজোন অণুর হ্যালোজেন দ্বারা প্রভাবকারী ক্ষয়ের ফলে হয়ে থাকে। এই হ্যালোজেন অণুর মূল উৎস হচ্ছে মানবসৃষ্ট হ্যালোকার্বন, হিমায়ন পদার্থের সালোক বিভাজন, যেমন সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন, ফ্রেয়ন, হ্যালো অ্যালকেন ইত্যাদি। সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন এবং অন্যান্য ক্ষয়কারী অন্যান্য যৌগসমূহকে ওজোন স্তরের ক্ষয়কারী যৌগ, ওজোন ডেপ্লেটিং সাবস্টেন্স হিসাবে অভিহিত করা হয়েছে। এবং এর সাথে মনে রাখবে ওজোন স্তর ক্ষতিকারক তরঙ্গদৈর্ঘ্য অতিবেগুনি ইউভিবি আলোকে পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে যেতে বাধা দেয়। এর তরঙ্গদৈর্ঘ্যগুলি ত্বকের ক্যান্সার, রোদে পোড়া এবং স্থায়ী অন্ধত্বের ছানির জন্য দায়ী। 1984 ভোপাল গ্যাস দুর্ঘটনায় নিচের কোন গ্যাসটি নির্গত হয়েছিল? তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে মিথাইল আইসোসায়ানেট। অপশন বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। ভারতীয় রাজ্যের মধ্যে মধ্যপ্রদেশে অবস্থিত ভোপাল শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেড নামে পরিচিত একটি কীটনাশক কারখানা থেকে দুর্ঘটনাবশত 40 টন মিথাইল আইসোসায়ানেট পরিবেশে ছড়িয়ে পড়ে এই বিপর্যয় ঘটেছিল। 1984 সালে 3 ডিসেম্বর ভোরে একটি ট্যাঙ্কে রক্ষিত MIC অতিরিক্ত উত্তপ্ত হয়ে পড়ে এবং বাতাসে চেয়ে ভারী গ্যাস আকারে মাটি গ্যাসে বের হয়, আশেপাশে রাস্তাঘাটে ছড়িয়ে পড়ে। তৎক্ষণাৎ হাজার হাজার ঘুমন্ত লোকের মৃত্যু ঘটে সেই সময়। কোনটা লাফিং গ্যাস নামে পরিচিত? দেখো এক্সট্রা ডিটেলসে পড়েছিলাম, সেটা কোশ্চেন হিসেবে চলে এসছে। তো অ্যান্সার হচ্ছে কি নাইট্রাস অক্সাইড। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। নাইট্রাস অক্সাইড সাধারণভাবে লাফিং গ্যাস নামে পরিচিত এবং এটি রাসায়নিক যৌগ যার সংকেত হচ্ছে N2O। এটি নাইট্রোজেনের একটি অক্সাইড। কক্ষ তাপমাত্রায় এটি বর্ণহীন অদাহ্য গ্যাসের ঈষৎ মিষ্টি গন্ধক এবং স্বাদ রয়েছে। সৌরশক্তির উৎস এনার্জি রেডিয়েটেড বাই দ্য সান হলো কোনটি? তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে পারমাণবিক সংযোজন, নিউক্লিয়ার ফিউশন। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। সূর্যের কেন্দ্র থেকে শুরু করে মোট ব্যাসার্ধের শতকরা 20 থেকে 25 ভাগ পর্যন্ত যে অঞ্চলটি রয়েছে তার নাম হচ্ছে কোর বা কেন্দ্রভাগ। কেন্দ্রভাগে সূর্যের মোট শক্তির প্রায় পুরোটাই উৎপাদিত হয়। ব্যাসার্ধের 24% মধ্যে পারমাণবিক সংযোজন বা নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার মাধ্যমে সূর্যের মোট শক্তির শতকরা 99% উৎপাদিত হয়। পারমাণবিক বিকিরণ বা নিউক্লিয়ার রেডিয়েশন থেকে সুরক্ষিত রাখতে যে পদার্থ ব্যবহার করা হয় তা হলো কোনটি? তো তা হচ্ছে সীসা বা লেড। অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। তো লিড শিল্ডিং বলতে মানুষ বা বস্তুকে বিকিরণ থেকে রক্ষা করার জন্য বিকিরণ সুরক্ষার একটি ফর্ম হিসেবে সীসার ব্যবহার বোঝায়। উচ্চ ঘনত্ব এবং উচ্চ পারমাণবিক সংখ্যার কারণে সীসা কার্যকরভাবে নির্দিষ্ট ধরনের বিকিরণকে হ্রাস করতে পারে। মূলত এটি গামা রশ্মি এবং এক্স রের প্রভাব হ্রাস করার জন্য বিশেষভাবে উপযুক্ত হয়। একটি বিক্রিয়ার স্বতঃস্ফূর্ত হবে যখন নিম্নোক্ত কোন ঘটনাটা ঘটবে? তো ডেল জি সমান নেগেটিভ। কি বোঝাচ্ছে একটু জেনে নাও। তো গিবসের শক্তির তাপগতিবিদ্যার ভিত্তিক সম্ভাবনা যা একটি সিস্টেমের নির্দিষ্ট চাপ এবং তাপমাত্রায় রাসায়নিক সামঞ্জস্যে পৌঁছানোর সময় সর্বনিম্ন হয়। সিস্টেমের অন্তরজ বিক্রিয়ার স্থানাঙ্কের সাপেক্ষে ভারসাম্যের বিন্দুতে অদৃশ্য হয়ে যায়। এই হিসাবে নির্দিষ্ট চাপ এবং তাপমাত্রায় স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার জন্য ডেল জি এর মান হ্রাস পাওয়া দরকার। তো সেই জন্য এখানে ডেল জি সমান মাইনাস, মানে নেগেটিভ আর কি, মানে হ্রাস পাবে। CH3C ট্রিপল বন্ড CH কে CH3CH ডবল বন্ড CH2 এ রূপান্তর করতে লাগবে কোনটি? তো এখানে লাগবে লিন্ডলার অনুঘটক। অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। তো লিন্ডলার অনুঘটক একটি বিষাক্ত ধাতব অনুঘটক যা হাইড্রোজেন গ্যাসের উপস্থিতিতে অ্যালকাইনগুলির হাইড্রোজেনেশন সম্পাদন করে। বিষাক্ত দ্বারা বোঝানো হয় যে এতে দ্বৈত বন্ধন হ্রাস করার জন্য
প্যালাডিয়াম অনুঘটকের সাথে সম্পর্কিত স্বাভাবিক ক্রিয়াকলাপের অভাব রয়েছে। লেনলার অনুঘটকের সংকেতিক হলো H2/PD/CaCO3। RBr কে RMgBr এ রূপান্তরিত করতে কোনটি লাগে? তো এটা অ্যান্সার হচ্ছে Mg/শুষ্ক ইথার/নাইট্রোজেন পরিবেশ। তো 2017 সালের প্রিলিমসে যাদের পরীক্ষা ছিল তাদের খুবই কঠিন ছিল কেমিস্ট্রির প্রশ্নগুলো। দ্রুততম S1N বিক্রিয়া হবে কোনটি? তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন এ MeO CH2Cl। তো 2017 সালের প্রশ্নগুলো তোমরা বুঝতে পারছো কেমন কঠিন এসেছিল। সবচেয়ে শক্তিশালী তড়িৎ ঋণাত্মক মৌল হলো কোনটি? ইলেকট্রোপজিটিভ। তড়িৎ ধনাত্মক বলেছে, সরি তড়িৎ ধনাত্মক। তো এটা অ্যান্সার কি হবে? আমরা প্রত্যেকে জানি যে সিজিয়াম এটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী তড়িৎ ধনাত্মক মৌল। তো সিজিয়াম যার অ্যাটমিক নাম্বার হচ্ছে 55, এটা তোমার হচ্ছে সবচেয়ে তড়িৎ ধনাত্মক মৌল, ইলেকট্রোপজিটিভ। এবার যদি পরীক্ষা আসে যে বলো তড়িৎ ঋণাত্মক মৌল, তো তখন তোমাদের অ্যান্সার হবে ফ্লোরিন। পর্যায় বরাবর বাঁ দিক থেকে ডান দিকে গেলে সাধারণত তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। SF4 অণুর গঠন হলো কেমন? তো SF4 অণুর গঠন হচ্ছে ঢেকিকল বা সিস। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। অ্যাসিটিলিন বা ইথাইন অণুর গঠন হচ্ছে রৈখিক বা লিনিয়ার। জেনন টেট্রাফ্লুরাইড XeF4 এই অণুর গঠন হচ্ছে বর্গীয় সমতলকার, মানে স্কোয়ার প্ল্যানার। ফসফরাস ট্রাইক্লোরাইড এই অণুর গঠন ত্রিকোণীয় পিরামিডকৃতি। এবং সালফার ট্রাইঅক্সাইড SO3 অণুর গঠন হচ্ছে ত্রিকোণীয় সমতলাকার। ব্রোমাইন পেন্টাফ্লোরাইড অণুর গঠন হচ্ছে বর্গীয় পিরামিডকৃতি। লাল প্লাস সবুজ প্লাস নীল ইকুয়াল টু কি? তো এটার অ্যান্সার হচ্ছে সাদা। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। এখানে দেখতে পাচ্ছ রেড, তার সাথে গ্রিন এবং ব্লু, এই তিনটে মিশ্রণ করে যেটা তৈরি হচ্ছে সেটা দেখতে পাচ্ছ সাদা। ও ক্লোরিন ব্লিচিং ক্রিয়া হলো কি, বা ব্লিচিং অ্যাকশন হলো কি? তো এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় জারণ বা অক্সিডেশন। অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। ক্লোরিনের ব্লিচিং ক্রিয়া হলো একটি জারণ ক্রিয়া। ক্লোরিনের ব্লিচিং ক্রিয়ার জন্য আর্দ্রতা প্রয়োজন। ক্লোরিন জলের সাথে বিক্রিয়া করে হাইড্রোক্লোরিক এবং হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি করে। ভিনিগারের রাসায়নিক নাম, দেখো অলরেডি দুবার রিপিটেড হয়ে গেল। তো ভিনেগারের রাসায়নিক নাম হচ্ছে লঘু অ্যাসিটিক অ্যাসিড। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। ভিনিগারের অ্যাসিটিক অ্যাসিড CH3COOH 6 থেকে 10% জলীয় দ্রবণ তৈরি করে। চিনি বা ইথানলকে গাজন প্রক্রিয়ার মাধ্যমে অ্যাসিটিক অ্যাসিডে পরিণত করা হয়। ভিনেগারে বিভিন্ন রকমের ফলমূল যেমন অ্যাপেল, আখ, নারকেল, খেজুর, নাশপাতি, টমেটো সমস্ত কিছু মধু দিয়ে প্রস্তুত করা হয়। পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইডের ফুল ফর্ম কি? দেখো 2018 সালে আবার এটা রিপিট হয়েছে। পিভিসি প্রশ্নটাই কেমিস্ট্রি থেকে সব থেকে বেশি তোমাদের রিপিট হয়েছে। তো পলিভিনাইল ক্লোরাইড, এবং পলিভিনাইল ক্লোরাইড হচ্ছে বিশ্বের তৃতীয়তম সবচেয়ে ব্যাপকভাবে উৎপাদিত প্লাস্টিক। কোন বস্তুর উত্তাপের ফলে প্লাস্টার অফ প্যারিস তৈরি হয়? তো কোন বস্তুকে উত্তাপের ফলে প্লাস্টার অফ প্যারিস তৈরি হয়? সেটা হচ্ছে জিপসাম। জিপসামকে তোমার উত্তপ্ত করলে, তো জিপসামকে বা ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেট বা জিপসামকে 120 থেকে 180 ডিগ্রি সেলসিয়াস উত্তাপে উত্তপ্ত করলে প্লাস্টার অফ প্যারিস তৈরি হয়। এবং এখানে মনে রাখবে প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক সংকেত হচ্ছে CaSO4 হাফ H2O। এটা ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট হিসাবে বেশি পরিচিত। বিউটি পার্লারে চুল বিন্যস্ত করার জন্য ব্যবহৃত হয় কোনটি? তো মনে রাখবে বিউটি পার্লারে চুল বিন্যস্ত করার জন্য ব্যবহৃত হয় সালফার। অপশন বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। সালফার চুলকে দীর্ঘ সময় বিন্যস্ত করতে ব্যবহৃত হয়। এবং মনে রাখবে সার কারখানায় সবচেয়ে বেশি ব্যবহার হলো সালফারের অন্যান্য ব্যবহারগুলির মধ্যে কয়েকটি হলো গান পাউডার, দেশলাই, কীটনাশক, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিফাঙ্গাল, রবারের ভালকানাইজেশন। নিচের কোন সারে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে? তো নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে ইউরিয়ার মধ্যে। অপশন এ হচ্ছে এটা সঠিক অ্যান্সার। ইউরিয়া কার্বামাইড হিসাবেও বেশি পরিচিত। এর রাসায়নিক সংকেত হচ্ছে CONH2 এর সাথে মনে রাখবে ইউরিয়াতে নাইট্রোজেনের পরিমাণ 46% বেশি হয়। এটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নাইট্রোজেনযুক্ত সার। এবং ইউরিয়া সারের প্রধান কাজ হলো সবুজ পাতার বৃদ্ধির জন্য গাছগুলিকে নাইট্রোজেন সরবরাহ করা। কোনটির pH লেস দেন 7? সেটি হলো কোনটি, মানে যেটি pH লেস দেন 7? বলো। অ্যান্সার হচ্ছে লেবুর রস। অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। এখানে মনে রাখবে pH
লেস দেন সেম হচ্ছে আম্লিক প্রকৃতির বা অম্ল প্রকৃতির, এবং যেগুলো পিএইচ এর ভ্যালু গ্রেটার দেন 7 সেগুলো হচ্ছে ক্ষারীয় প্রকৃতির, এবং যেটা 7 সেটা হচ্ছে নিরপেক্ষ। এবং সুতরাং এই প্রশ্নে আম্লিক দ্রবণ সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করেছে। তো দেখো লেবুর পিএইচ 2 থেকে 2.3 পর্যন্ত থাকে, চুন জলের 12.4 থেকে, এবং মানব রক্ত রসের হচ্ছে 7.4, এবং অ্যান্টাসিডের হচ্ছে গ্রেটার দেন 7। ওকে, তো তোমাদের অ্যান্সার কি হয়ে যাবে এখানে? অ্যান্সার হচ্ছে অপশন এ, লেবুর রস। দাঁতের ক্ষয় রোধের জন্য আমাদের নিয়মিত দাঁত মাজা উপাদেয় হয়। যে মাজন ব্যবহার করা হয় তার প্রকৃতি হলো কেমন প্রকৃতির? তো তার প্রকৃতি হচ্ছে ক্ষারীয় বা বেসিক প্রকৃতির। তো এখানে মনে রাখবে পিএইচ 5.5 এর নিচে গেলে দাঁতের ক্ষয় শুরু হয়। এই প্রশ্নটা তোমাদের এএলপি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট প্লাস রেলওয়ের যে গ্রুপ ডি এক্সাম হয়েছিল 2018 সালে সেখানে এসেছিল, তো আমি করিয়েছিলাম, তো সেই জন্য এই এক্সট্রা ডিটেলসটা এখানে অ্যাড করে দিচ্ছি যে দাঁতে পিএইচ কত নিচে গেলে আমাদের দাঁতের ক্ষয় শুরু হয়। তো পিএইচ ভ্যালু 5.5 এর নিচে গেলে। দেখতে পাচ্ছ প্রশ্নগুলো একই প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে আসে। ব্যাকটেরিয়ার কারণে মুখের ভিতরে অ্যাসিডিটি বৃদ্ধি হওয়ায় দাঁত ক্ষয় হয়, এবং এর সাথে মনে রাখবে দাঁত পরিষ্কার করার জন্য বেকিং সোডা বা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট ব্যবহার করা হয়, কারণ এটি ক্ষারীয় প্রকৃতির হয়ে থাকে। নিচের কোনটি সিমেন্টের মূল উপাদান? এগুলোর মধ্যে সিমেন্টের মূল উপাদান হচ্ছে চুনাপাথর। অপশন বি হচ্ছে এটা সঠিক অ্যান্সার। চুনাপাথর, সিলিকা, আয়রন অক্সাইড এগুলো হচ্ছে সিমেন্টের মূল উপাদান। পিতল কোনটির মিশ্রণ? দেখো এই প্রশ্নটা আবার 2019-এ রিপিট হয়েছে। অ্যান্সার হচ্ছে কি তামা এবং দস্তা। এর সাথে মনে রাখবে ব্রোঞ্জ হচ্ছে তামা এবং টিন। এর সাথে মনে রাখবে সোল্ডার হচ্ছে টিন এবং সীসা। গ্রাফাইট, কার্বন এবং হীরা হলো কি? তো গ্রাফাইট, কার্বন এবং হীরা হচ্ছে অ্যালোট্রপ। অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। তো অ্যালোট্রপ গুলি একই উপাদানটির বিভিন্ন কাঠামোগত রূপ এবং এটি বিভিন্ন রকম রাসায়নিক আচরণ এবং ভৌতিক বৈশিষ্ট্যগুলি প্রদর্শন করতে পারে। কার্বন তার ভ্যালেন্সির কারণে অনেক অ্যালোট্রপ একই উপাদানের গঠনগত ভিন্ন রূপ, সেগুলো অ্যালোট্রপ বলে, তো গঠন করতে সক্ষম। কার্বনের সুপরিচিত রূপগুলির মধ্যে রয়েছে ডায়মন্ড এবং গ্রাফাইট। পটাশিয়াম পার ম্যাঙ্গানেট জল বিশুদ্ধ করে, কারণ এটি হলো একটি জারক বা অক্সিডাইজ। অপশন বি হচ্ছে এটা সঠিক অ্যান্সার। তো পটাশিয়াম পার ম্যাঙ্গানেট হলো একটি তীব্র জারক যেটি জলের সঙ্গে থাকা অশুদ্ধতা যেমন লোহা, ম্যাঙ্গানিজ এবং হাইড্রোজেন সালফাইডকে কঠিন কণায় পরিণত করে জারিত করে। তেজস্ক্রিয় ডেটিং মানে হচ্ছে রেডিও কার্বন ডেটিং কৌশল কোন পদার্থের বয়স অনুমান করার জন্য ব্যবহৃত হয়? তো এটা ব্যবহার করা হয় জীবাশ্ম বা ফসিলস এর তোমার বয়স অনুমান করতে। রেডিও কার্বন ডেটিং এটাকে কার্বন 14 ডেটিং ও বলা হয়। হলো কার্বনের একটি তেজস্ক্রিয় আইসোটোপ রেডিও কার্বন C14 এর বৈশিষ্ট্যের ব্যবহার করে জৈব উপাদান ধারণকারী বস্তুর বয়স নির্ধারণ করতে এটা পদ্ধতিটা ব্যবহৃত হয়। এবং 1940 সালে দশকের শেষের দিকে শিকাগো বিশ্ববিদ্যালয়ের উইলার্ড লিব্বি দ্বারা এটা তৈরি হয়েছিল। প্রাকৃতিক তেজস্ক্রিয়তার একক হলো আবিষ্কারক হলেন কে? এই প্রশ্নটা দেখবে 2000 সাল বা 2001 সালেও এসেছিল, তখন আমি তোমাদের এক্সট্রা ডিটেলসে করিয়েছিলাম। অ্যান্সার হয়ে যাচ্ছে কি হেনরি বেকারেল। ঘুরিয়ে তখন ইউনিট এসেছিল, এখানে আবিষ্কারক এসছে, ঘুরিয়ে ফিরিয়ে অ্যান্সার দিচ্ছে। রেডিয়াম আবিষ্কার করেছেন মেরি কিউরি। প্রোটন আবিষ্কার করেছেন আর্নেস্ট রাদারফোর্ড। ব্যারোমিটার আবিষ্কার করেছেন টরিসেলি। টেলিভিশন আবিষ্কার করেছেন জন লেগি বেয়ার্ড। কোনটি একটি সার বা ফার্টিলাইজার? তো এগুলোর মধ্যে মনে রাখবে সোডিয়াম নাইট্রেট এটা হচ্ছে একটা ফার্টিলাইজার বা সার। NaNO3 বিশেষত একটি সার এবং বিস্ফোরক হিসেবে ব্যবহৃত হয়। সোডিয়াম নাইট্রেট হলো মূলত NaNO3 দিয়ে তৈরি রাসায়নিক যৌগ। এটি ক্ষার ধাতু নাইট্রেট লবণ ছাড়াই চিলি সল্ট পেপার হিসেবেও পরিচিত। হাইড্রোজেন বোমা কোন বিক্রিয়ার ভিত্তিতে তৈরি হয়? এই প্রশ্নটাও 3 থেকে 4 বার তোমাদের রিপিট হয়েছে, 2020-তে এসেছিল এটা। অ্যান্সার হচ্ছে পারমাণবিক সংযোজন বিক্রিয়া। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার, যে একটি হাইড্রোজেন বোমা অনিয়ন্ত্রিত পারমাণবিক সংযোজন বা আনকন্ট্রোলেবল নিউক্লিয়ার ফিউশন নীতির উপর ভিত্তি করে তৈরি। এলপিজি সংমিশ্রণে তৈরি। তো 2020 সালে সব কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ার থেকেই এসেছিল রিপিটেড প্রশ্ন। প্রোপেন এবং বিউটেন, দেখো এইটা তোমাদের আমি এক্সট্রা ডিটেলস অ্যাড করেছিলাম, প্লাস এখানে আমি আরেকবারও পেয়ে গেলাম যে এলপিজির মূল উপাদান হচ্ছে প্রোপেন এবং বিউটেন, 2020-তেও এসছে। লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এলপিজির ফুল ফর্ম, এবং বর্তমানে বাণিজ্যিকভাবে এলপিজি কে জীবাশ্ম জ্বালানি হতে উৎপাদন করা হচ্ছে, যেহেতু এটি দহনের ফলে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়। এলপিজি অন্য জীবাশ্ম জ্বালানি হতে কম দূষণ ঘটায়, কারণ এটি দহনের ফলে
কোনো অবশেষ থাকে না। বৈদ্যুতিক বাল্বের মাধ্যমে কোন গ্যাস নির্গত হয়? তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে নাইট্রোজেন। অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। তো বৈদ্যুতিক বাল্বের মধ্যে রাসায়নিকভাবে নিষ্ক্রিয় গ্যাস নাইট্রোজেন বা আর্গন থাকে, যার ফলে বাল্বের ফিলামেন্টে ব্যবহৃত টাংস্টেনের জারণ ঘটে না। পরীক্ষায় হয় তোমার অপশনে নাইট্রোজেন থাকবে, না হয় থাকবে তোমাদের আর্গন। তো দুটোই মনে রাখবে, যেটা থাকবে সেটা অ্যান্সার করে দেবে। পৃথিবীর বায়ুমণ্ডলের আয়তনে প্রায় 78% তোমাদের নাইট্রোজেন রয়েছে। আদর্শ গ্যাস এর অণুর জন্য আরএমএস স্পিড এবং মোস্ট প্রবাবল স্পিডের অনুপাত। কিছুক্ষণ আগেই তোমাদের বলেছিলাম এখান থেকে প্রশ্ন আসবে, তো সেখান থেকে দেখো এটা কিভাবে সলভ করছি। তো অ্যান্সার হচ্ছে √3:√2। কিভাবে? তো মনে রাখবে রুট মিন স্কোয়ার মানে হচ্ছে আরএমএস স্পিডের ফর্মুলা হচ্ছে √3RT/m এবং মোস্ট প্রবাবল স্পিড এর ফর্মুলা হচ্ছে √2RT/m। তার মানে কি, এখানে তোমাদের জানতে চেয়েছে যে এই দুটোর মধ্যে অনুপাত করলে কি হবে। এম হচ্ছে প্রতিটি অণু ভর, আর হচ্ছে গ্যাসের ধ্রুবক, টি হচ্ছে গ্যাসের তাপমাত্রা। তাহলে এখানে তুমি যদি দুটোই ইস্টু হিসেবে করো, দেখো এখানে আর কেটে গেল, এখানে আর কেটে গেল, এখানে টি কেটে গেল, এখানে টি কেটে গেল, এখানে এম কেটে গেল, এখানে এম কেটে গেল, পরে কি রইলো √3:√2। তাহলে অ্যান্সার হয়েছে √3:√2। ধাতব পাত জোড়ার জন্য ব্যবহৃত সোল্ডার কিসের সংকর? দেখো এক্সট্রা ডিটেলসে এটাও আমি করেছি। তো এসএন মানে যে টিন এবং পিবি হচ্ছে লেড। অপশন ডি হচ্ছে এটা সঠিক অ্যান্সার। পিতল হচ্ছে তামা এবং দস্তা, ব্রোঞ্জ হচ্ছে তামা এবং টিন, এবং সোল্ডার হচ্ছে টিন এবং সীসা। টিন, এসএন হচ্ছে টিন, পিবি হচ্ছে সীসা বা লেড। তাহলে দেখো এখানে সংকেত গুলোকে তোমাকে কিন্তু জানতে হবে, নাহলে তুমি এটার অ্যান্সারও জানো যে টিন এবং সীসা, কিন্তু টিনের সংকেত কি, সীসার সংকেত কি না জানলে অ্যান্সার করতে পারবে না। পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা করে এর কারণ এটি একটি রাসায়নিক যাতে থাকে নিম্নোক্ত কোনটি? এখানে থাকে সালফার। অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। তো টোটাল 131 কোশ্চেন ছিল তোমাদের। আউট অফ 131 কার কত স্কোর হলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও। এবং এটার পিডিএফ অ্যাভেলেবেল আছে পুরো 2000 সাল থেকে শুরু করে 2021 সাল পর্যন্ত 22 বছরের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এক্সট্রা ডিটেলস সহ ফিজিক্সের এবং কেমিস্ট্রির ম্যাথের ডিটেলস সলভ পেপারও সব দিয়ে তোমাদের নোটটা তৈরি। ভিডিও ডেসক্রিপশনে পিডিএফ লিঙ্ক পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফ বাই করতে চাইলে এই নাম্বার আমাকে মেসেজ করবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।